এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওই মহিলা আমার মা না? মুহূর্তে লোকটি গ্রীবাদেশ হতে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, অজস্র রক্তের স্রোত। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় করে লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। মুহূর্তেই সম্পূর্ণ মেঝে রক্তের স্রোত ধারণ করে লাল বর্ণ। বর্তমান হাসিল এলোমেলো পায়ে বেরিয়ে পড়ে সেখান থেকে। সাব্বিরও চলে আসে হাসিলের পিছু পিছু। আজ কোনো মতেই হাসিলকে একা ছাড়া যাবে না। কিন্তু হাসিল অগোছল পদচারণ নিজ গাড়িতে উঠে উচ্চ মাত্রায় গতি বাড়িয়ে পাড়ি জমায় নিরুদ্দেশ গন্তব্যে। সাব্বিরও নিজ বাইকে উঠে পিছু নেয় হাসিলের গাড়িটি ঠিক কত দূর গেল তার কোনো ইয়াত্তা নেই। আজ হাসিল নিজের মধ্যে নেই। মা হয়ে কি করে নিজের ছেলের এত বড় ক্ষতি করতে চাইল সে? যত বড়ই অপরাধ করুক না কেন হাসিল, সে তো হাসিলের জন্মদাত্রী মা। মাত্র সন্তানের সকল অপরাধ মাফ করে দিতে পারে। এই সকল চিন্তা ভাবনা বারবার আঘাত হানছে হাসিলের পক্ষে। অমানিসায় তলিয়ে যাচ্ছে ধরণী। প্রতিটি প্রাণীকুল ফিরে যাচ্ছে নিজ নীড়ে। কিন্তু আজ হাসিলের নিজ নীড়ে ফিরে যাওয়ার কোনো পায়তারা নেই। নিরুদ্দেশ গন্তব্যে যাওয়া হাসিলের গাড়িটি এসে থামে নিস্তব্ধতায় ঘিরে থাকা এক শুনশান জায়গায়। হাসিল গাড়ির স্টিয়ারিং দুহাত দিয়ে ধরে কিছুক্ষণ নিজ মাথাটা এলিয়ে নিজেকে শান্ত করে গাড়ি থেকে বেরিয়ে অম্বরের পানে মুখ করে বসে পড়ে। তখনই সাব্বির হাসিলের পিছু এসে দাঁড়াতেই হাসিল সাব্বিরের উপস্থিতি টের পেয়ে গুরুগম্ভীর হয়ে বলে, সাব্বির, আমি এই মুহূর্তে একা থাকতে চাই, আমাকে ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যা তুই। হাসিলের কথার পৃষ্ঠে সাব্বির কিছু বলার জন্য উদ্যত হতেই হাসিল গর্জে উঠে বলে, ফাইন, তুই এখানেই থাক, আমি চলে যাচ্ছি। হাসিলের করা প্রত্যুত্তরে সাব্বির তৎক্ষণাৎ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোর কোথাও যেতে হবে না, শুধু এইটুকু বল তুই বাড়ি কখন ফিরবি? সময় হলেই চলে যাব। অনুভূতিহীন প্রত্যুত্তর হাসিলের। সাব্বির দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করে সেখান থেকে। ঠিক কতটা সময় হাসিল নীরব দর্শকের ন্যায় অনুভূতিহীন নেত্রে চেয়েছিল অম্বরের পানে তার কোনো ইয়াত্তা নেই। তার ধ্যান ভাঙে কারোর মা সম্মধরে। শব্দের উচ্চ খুঁজে সেদিকটায় তাকাতেই তার দৃষ্টিতে পরিলক্ষিত হয় একটা 8-9 বছরের ছেলে মাটিতে পড়ে রয়েছে। তখনই তার মা তড়িৎ বেগে তার সম্মুখে এসে মাটি থেকে তুলে কোথায় ব্যথা পেয়েছে তা খুঁজে খুঁজে দেখছে আর ছেলেকে বকছে কেন সে এত দ্রুত দৌড়াচ্ছিল বলে। ছেলেটি মাহের আদুরে বকা খেয়ে কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। তখনই মহিলাটি ছেলেটিকে নিজ বুকের সাথে জড়িয়ে পাড়ি জমায় নিজেদের গন্তব্যে। হাসিল ঠিক ততক্ষণ তাকিয়েছিল তাদের দিকে যতক্ষণ অবধি তাদের দেখা গিয়েছে। মানুষ দুটি চোখের অগোচরে হতেই ক্লান্তপূর্ণ কণ্ঠে অম্বরের পানে চেয়ে হাসিল বলে উঠল, মা, তুমি তো আমার সবচেয়ে বেশি প্রিয় ছিলে, তাহলে এত অপ্রিয় কেন হলে? কেন ছেড়ে গেলে আমায়? তুমি কি জানো, তোমার ছেড়ে যাওয়ার জন্যেও আমি তোমার সো কল্ড ভালোবাসার মানুষকে মারিনি, মেরেছি কারণ তোমায় মেরে ফেলার হুমকি সে আমায় দিয়েছিল, তাই। কথাগুলো বলে ফের হাসিল নিশ্চুপ হয়ে যায় বাকশূন্যহীন ব্যক্তির ন্যায়। অন্যদিকে ঘটে যাওয়া ঘটনা থেকে অজ্ঞ জাদুয়ার সম্পূর্ণ কক্ষ জুড়ে পায়চারি করছে হাসিলের অপেক্ষা করতে করতে। নিদ্রাদের আনাগোনা শুরু হয়ে গেছে তার নেত্রে। সেই কখন থেকে কোনো মতেই বিদায় হচ্ছে না এই অসভ্যতন্ত্রারা। তারা কি বোঝে না জাদুয়া যদি ভুল করেও আজ তাদের ডাকে সাড়া দেয় তবে তার নিষ্ঠুর বর্জে তাকে ছুঁড়ে ফেলে দিবে ওখান থেকে। তাই নিজের মনে যা আসছে তাই বলে একতরফা যুদ্ধ চালাচ্ছে নিদ্রাদের সাথে। অবশেষে রজনী প্রায় মধ্যভাগে, কিন্তু এখনও হাসিলের উপস্থিতি নেই কক্ষে। এবার জাদুয়া খুব চিন্তায় পড়ে যায়। এটা ভেবে আজ সকালে নানুমণির হয়ে কথা বলেছিল বলে কি নিশ্চয়ই লোকটি রাগ করে বাড়ি ফিরছে না? এমন যদি হয় তবে জাদুয়ার কি করা উচিত? সে কি একটা কল করবে? বাক্যটি মাথায় আসতেই তখনই জাদুয়ার মনে পড়ে, আরে তার কাছে তো মোবাইল বা নাম্বার কোনোটাই নেই। তবে কি করবে? সে নানুমণিকে বলবে? পরক্ষণে জাদুয়া ফের বলে, না থাক, নানুমণিকে এত রাতে জাগানোর প্রয়োজন নেই। জাদুয়া নিজ মস্তিষ্কে নানা ধরনের আজগুবি চিন্তা করতে করতেই সম্পূর্ণ রজনী পার করে দেয় চিন্তায় চিন্তায়। তখনই তার কর্ণে ভেসে আসে আজানের ধ্বনি। অবাক নেত্রে ঘড়ির দিকে তাকাতেই বুঝে যায় রাত্রি কেটে ভোরের আগমন ঘটেছে। কিন্তু নিষ্ঠুর লোকটির আগমন ঘটেনি নিজ কক্ষে,
জাদুয়া নিজেকে দোষ দিতে দিতে মন খারাপ করে ফজরের সালাত আদায় করে ফের অস্থির মনে অপেক্ষা করতে থাকে হাসিলের আগমনে। সকলের শরীর ক্লান্ত থাকায় আর সুলতানা ভিলায় প্রতিটা মানুষের তন্দ্রা ছুটে বেলা করে। সকলের ঘুম ভাঙতেই চিন্তিত হয়ে জাদুয়া ছুটে যায় হল রুমে সুলতানা খানের উদ্দেশ্যে। সুলতানা খানকে দেখতেই চিন্তাগ্রস্ত হয়ে জাদুয়া বলে ওঠে, নানুমণি কাল সারা রাত উনি বাসায় ফেরেননি। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান সহ বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়লেন। আগের হাসিল আর এখনের হাসিলের মধ্যে অনেক তফাৎ, তাই বিনা কারণে বাড়িতে না ফেরাটা কারোরই হজম হলো না। তখনই জাদুয়া ফের বলে ওঠে, নানুমণি আমার মনে হয় উনি আমার ওপর রাগ করে বাড়িতে ফেরেননি। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খানের ভ্রু কুঁচকে আসে এটা ভেবে। কারো ওপর রাগ করে বাড়িতে না ফেরার মতো ছেলে হাসিল নয়, ও তো বরং যার ওপর রাগ হবে তার ঘুম হারাম করে দিবে। তাহলে কাল কেন বাড়ি ফিরল না সে? এই সকল চিন্তা করে সুলতানা খান জাদুয়ার কথার প্রত্যুত্তরে না করে সাব্বিরকে ফোন করার উদ্দেশ্যে মুঠো ফোনটি হাতে নিতেই এলোমেলো অগোছালোভাবে ভিলায় প্রবেশ করলো হাসিল। হাসিলের এহেন হালাত দেখে সকলের চক্ষু চড়ক গাছ। কেউ কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার সম্মুখে এসে তার কোমর হাতটি শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের এনে ব্যবহার দেখে সকলে ভাবে হাসিল হয়তো সত্যি সত্যি জাদুয়ার উপর রাগ করেছে। তাই সুলতানা খান হাসিলকে ডাকতে ডাকতে বলতে থাকে, হাসিল, জাদুয়াকে স্যার বলছি, তুই ওর গায়ে আর একটাবারও হাত দিবি না। কে শোনে কার কথা? হাসিল নিজের মতো জাদুয়ার নিজ কক্ষে এনে বিছানার উপর ধাক্কা দিয়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। সুলতানা খান অনবরত দরজায় করাঘাত করলেও হাসিলে তাতে কোনো ভাবান্তর দেখা গেল না। জাদুয়া হাসিলকে নিজের নিকট এগিয়ে আসতে দেখে ভয়ে সিটিয়ে গিয়ে পিছুতে পিছুতে বলতে থাকে, প্লিজ আমাকে আঘাত করবেন না। আমি ওয়াদা করছি আপনি যা না পছন্দ করেন আমি কোনোদিনও তা বলবো না। আর জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল জাদুয়ার একদম নিকটে এসে জাদুয়ার পা টেনে ছড়িয়ে দিয়ে আলতোভাবে নিজের মাথাটি জাদুয়ার কোলে রেখে বলে ওঠে, জাদুয়া, আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দাও, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। এই প্রথম নিষ্ঠুর মানবটির চক্ষু হতে নিজ নামের অভিভাষণ বক্ষপিঞ্জরটা অভিনবভাবে কম্পিত হয়ে ওঠে জাদুয়ার। কেমন সূক্ষ্ম শীতল প্রভঞ্জন বয়ে যায় তার সর্বাঙ্গ জুড়ে। এ কেমন শিহরণ অনুভূত হচ্ছে তার কায়া। এ কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে ওই মানুষটির মুখ হতে সামান্য নিচের নামের সম্বোধনে। কই অন্য কারোর অভিভাষণ তো এই অদ্ভুত অনুভূতি হয় না তার। জাদুয়া নিজ চিন্তায় মগ্ন, অন্যদিকে সুলতানা খান জাদুয়ার চিন্তায় অনবরত দরজায় করাঘাত করে কোনো সাড়া শব্দ না পেয়ে অস্থির মনে বাধ্য হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করেন সেখান হতে। জাদুয়াকে ঠায় স্তব্ধ হয়ে স্থির থাকতে দেখে তার মননে ব্যাঘাত ঘটিয়ে তার পানে নাচে কোলে মাথা রেখে রূঢ় কণ্ঠে হাসিল বলে, হোয়াট ইজ রং উইথ ইউ? এভাবে স্ট্যাচু হয়ে বসে আছো কেন? বাক্যগুলোর অন্তর টেনে শক্ত হাতে জাদুয়ার কোমল হাত দিয়ে নিজ মাথায় রেখে ফের শুধায়, যা করতে বলেছি তা চুপচাপ করো, আর তা না হলে ভয়ঙ্কর কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসবো, তখন সেখানে স্ট্যাচু হয়ে বসে থেকো। হাসিলের বলা এরূপ বাণীতে সবেমাত্র নিজ মনে সৃষ্ট হওয়া নতুন অস্থিরতা মুহূর্তে অদৃশ্য হয়ে হৃদয়ের মাঝখানে ভাঁজ পরিষ্ঠুত হলো। জাদুয়ার মনে মনে বলল, পারে শুধু ওই ফেলে দেওয়ার হুমকি দিতে, ফেলে দিয়ে আসবো। মুখ ভেঙচে নিজ মননে ইতি টেনে মনোনিবেশ করে হাসিলের কৃশলায় হাত বুলাতে। জাদুয়ার কোমল হাতের স্পর্শ হাসিল নিজ মাথায় অনুভব করতেই প্রশান্তিতে নেত্রযুগল বন্ধ করে দেয়। জাদুয়া হাসিলের বন্ধ আখিদ্বয়ের পানে চেয়ে নিজ মনের অজান্তেই মুচকি হাসি দিয়ে মনোনিবেশ করে নিজ কর্মে। এতে যে তার খারাপ লাগছে তা কিন্তু নয়। রেশমের ন্যায় কৃশলয়ে হাত বুলাতে খুব স্বাচ্ছন্দ্যই বোধ করছে সে। কিন্তু তার এই স্বাচ্ছন্দ্যপূর্ণ কর্মে ভয়ঙ্করভাবে ব্যাঘাত ঘটে হাসিলের আকস্মিকভাবে করা এক অযাচিত কাজে। হাসিল নিজ মাথা ঘুরিয়ে জাদুয়ার উদর বরাবর মুখ রাখতেই তার নিঃশ্বাসের উষ্ণ বায়ু এসে আঘাত হানে। অস্থিরতা জাদুয়া কাটিয়ে উঠতে সক্ষম হলেও এখন কোনো মতেই সক্ষম হচ্ছে না সে নিজ শরীরের কম্পন নিয়ন্ত্রণ করতে। ফলশ্রুতিতে জাদুয়ার শরীরে অনিয়ন্ত্রিত কম্পন হাসিল বুঝে পেরে নিজ দুহাতের অন্তরালে জাদুয়ার কটিদের শক্ত করে আলিঙ্গন করে উদরে মুখ গুঁজে নিম্ন স্বরে বলে ওঠে, বিশ্বাস করো,
আমি এখন ঘুমাতে যাচ্ছি, বাট আই সোয়ার যদি তুমি এভাবে কাঁপতে থাকো আমি খুব বড় কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করে বসবো, যেটা তোমার জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তো কাঁপাকাঁপি বন্ধ করে যেটা করতে বলেছি সেটা করো। হাজিলের বলা কথার মর্মার্থ জাদুয়ার বোধগম্য হইল কিনা কে জানে, তবে অনাকাঙ্ক্ষিতভাবে অস্ত্রের উষ্ণ স্পর্শ অনুভূত হয়েছে জাদুয়ার মেদহীন উদরে। বারংবার শক্ত আলিঙ্গন রেখে উচ্চারিত হয়েছিলেন প্রতিটি বাণীতে। ফলশ্রুতিতে কম্পন বেড়ে যায় দ্বিগুণ হারে। জাদুয়ার এহেন হালাতে হাঁচিল আরও গভীর ভাবে নিজ অধর জাদুয়ার উদরে গুজে শক্ত দন্তের আলতো স্পর্শ কাটে তার কোমল উদরে। ফলশ্রুতিতে আহ বলি চিৎকার করে ওঠে সে। হাঁচিল নিজ মুখ উঠিয়ে ভ্রুকুটি করে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, আই এম ওয়ার্নিং ইউ, কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। হাঁচিলে এরূপভাবে দেওয়া ধমকে জাদুয়া নিজেকে ধাতস্থ করে কিছুক্ষণ আগে হাঁচিলের করা কর্মে হপাক হয়ে কোনো প্রকার প্রত্যুত্তর না করে তার দেওয়া পূর্বের কর্মে মনোনিবেশ করে নিজেকে। কারণ জাদুয়া খুব ভালো করেই জানে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হাঁচিলকে কিছু বলা আর দেয়ালে মাথা ঠোকা একই ব্যাপার। দেখা যাবে জাদুয়া কিছু বলার পূর্বেই নিজেকে আবিষ্কার করবে কোনো এক ভয়ঙ্কর জঙ্গলে। ইদানিং হাঁচিলকে তার নিকট কেমন অদ্ভুত লাগে। কিছুক্ষণ পূর্বে করা তার অযাচিত কাজের সাথে কোনো রূপই হাঁচিলের এতদিনের পেরে পুষো বড় করা ব্যক্তিত্বে মিল খুঁজে পায় না জাদুয়া। অনবরত হাঁচিল কেমন অদ্ভুত রূপে নিজেকে তুলে ধরছে তার নিকট। এক অচেনা হাঁচিল জাদুয়ার নিকট পরিস্ফুটিত হয় মাঝে মধ্যেই, কখনো শান্ত রূপে, কখনো আগন্তুক রূপে। নিজ ভাবনা চলমান রেখে হাঁচিলের মাথায় হাত বুলাতে বুলাতে সারা রাত্রি নির্ঘুমরত জাদুয়া নিজের অজান্তেই নিজ হাতে চলন থামিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে হেলে পড়েই তড়িৎ বেগে সন্তর্পণে আঁকলিয়ে নেয় হাঁচিল তাকে। নিজ হাতে তালুতে জাদুয়ার সমগ্র আতলের ভার নিয়ে জাদুয়া তন্দ্রাচ্ছন্ন মুখশ্রীতে নয়ন তাক করে বলে ওঠে, শুধু শুধু কি বলি, নিদ্রাদের শেহজাদি, কোথায় আমি ঘুমাবে সেখানে সে ঘুমিয়ে বোধ হয়ে আছে। বাক্যগুলো বলেই হাঁচির সন্তর্পণে জাদুয়াকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও গা এলিয়ে দেয় জাদুয়ার সম্মুখে হয়ে। খানিকক্ষণ জাদুয়ার পানে দৃষ্টি রেখে নিজের অশান্ত মনকে শান্ত করতে টেনে নেয় ওই ছোট্ট দেহখানিকে নিজ বক্ষ পিঞ্জরের অন্তরালে। আশ্চর্যজনিত ভাবে ওই বোকা ষোড়শী ঈশ্বরী কন্যা তার কঠোর হৃদয়ে প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনোরূপেই হাঁচিল এই অবুঝ বালিকাকে নিজ হতে হারাতে পারবে না। শক্ত হাতে জাদুয়ার দেহখানি আলিঙ্গন করে নিজের সাথে মিশিয়ে নিয়ে হুমকির স্বরে হিসিয়ে হাঁচিল বলে ওঠে, মেয়ে, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা কখনো দেখিও না। আমায় ভালো না বাসলেও তোমায় আমার হয়ে থাকতে হবে। যদি ছেড়ে যাওয়ার বাক্য কখনো মুখ হতে বের করো, বিলিভ মি, সেখানেই মেরে পুঁতে দিব তোমায়। তাতে আমার হাতও বিন্দু পরিমাণ হাঁচিলের হিসিয়ে বলা হুমকির মাঝে জাদুয়া নড়ে ওঠে। তন্দ্রার ঘোরে নিজ কোমল হাতে হাঁচিলকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় হাঁচিলের শার্টের কয়েকটি বোতাম খোলা উন্মুক্ত বক্ষে। মুহূর্তেই নিজ বক্ষে জাদুয়ার আর্দ্র সিক্ত কোমল ওষ্ঠের স্পর্শে চুপসে গিয়ে বাকি বাক্য সম্পূর্ণ না করিয়ে নির্বাক হয়ে যায়। এতক্ষণে হুমকিরিত কঠোর মানবটি তন্দ্রাদের শেহজাদি কি জানে এতক্ষণ অবধি যেই কঠোর পুরুষটি তাকে মেরে ফেলার হুমকিতে অবস্থারত ছিল, সেই পুরুষটি এখন নির্বাক নিস্তেজ স্থির হয়ে রয়েছে তার অবচেতন অবস্থায় করা এক বিরাট কার্যের ফলে। যদি জানতো তবে কেমন প্রতিক্রিয়া হতো তার ওই আদুরে মুখবয়বে। ক্রমশ তন্দ্রার ঘোরে জাদুয়ার নড়ে চড়ে দরুন তার অস্ত্রের স্পর্শ হাঁচিলের উন্মুক্ত বক্ষে প্রগাঢ় হতেই এতক্ষণ অবধি নিয়ন্ত্রণে থাকা পুরুষটি নিয়ন্ত্রণ হারিয়ে করে বসে এক ভয়ঙ্কর কার্য। হাঁচিল আজ অফিসে না আসা দরুন সকল কর্মব্যস্ততা এসে জুটে সাপিরের কাঁধে। সব কিছু একা সামলাতে কেমন হিমশিম খেয়ে যাচ্ছে বেচারা। অথচ হাঁচিলের উপস্থিতি সকল কার্য সম্পন্ন হয়ে যায় খুব সহজে। হাঁচিলের অনুপস্থিতিতেই সাব্বির আফসোসের সহিত বলে ওঠে, তুই আসলে একটা জিনিস ভাই, আজ তোর কথা আমি মেনে নিলাম। আমার মাথায় আসলে কিছু নাই, সম্পূর্ণ মাথা আমার খালি। কথাগুলো বলে আফসোসের সহিত মাথা নাড়তে অনাকাঙ্ক্ষিতভাবে বেজে ওঠে মুঠোফোনটি। অনিমন্ত্রিত শব্দে ধরপড়িয়ে ওঠে সাব্বিরের বক্ষপিঞ্জর। নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ মেজাজে কলটি রিসিভ করতে উপাস্থ হতে ভেসে আসে সুমধুর কণ্ঠের এক নারীর সালামের আওয়াজ। অচেনা নারী কণ্ঠ পেতেই সাব্বির নম্বরটি ভালোভাবে পরখ করে বোঝার চেষ্টা করে উপাসে রমণীকে সে চিনে কিনা।
কিন্তু আফসোসের ব্যাপার নাম্বারটি কোনো মতেই তার পরিচিত বলে মনে হলো না। তাই ভ্রুর মাঝখানে ভাঁজ ফেলে সালামের উত্তর দিয়ে প্রশ্ন করে। কে আপনি? সাব্বিরের করা প্রশ্নের প্রত্যুত্তরে ওপাশ থেকে রমণীটি মিষ্টি কণ্ঠে বলে, আরে আমি কে? আমি তো ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার নাম আমি। তা মিস আমি নাকি মিসেস আমি? আপনি কাকে খুঁজছেন? আমি মিসেস না, মিস। ও ঠিক আছে, তো এবার বলুন মিস আমি, আপনি কেন ফোন দিয়েছেন? সাব্বিরের প্রশ্নে উপাসে থাকা রমণীটি বিরক্ত হয়ে বলে, ধুর হাদারাম, একটা মানুষের নাম কি কখনো আমি হয় নাকি? এটুকু কমন সেন্স কি আল্লাহ আপনার মাথায় দেয় নাই নাকি? খালি হাতে গুনে জিরা লম্বাই হয়েছেন। এ ধরনের প্রত্যুত্তরে সাব্বির তেতে উঠে বলে, দেখুন, আমার মাথা নিয়ে কোনো কথা বলবেন না, কেন ফোন দিয়েছেন সেটা বলুন, আর তা না হলে আমি এক্ষুনি কল কেটে দিব। সাব্বিরকে রেগে যেতে উপলব্ধি করে রমণীটি শান্ত কণ্ঠে মুখে হাসি ফুটিয়ে বলল, না কেটে দিবেন না প্লিজ। আপনি কেটে দিলে আমার মনের কথা কার কাছে বলবো বলুন? রমণীটির করা প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে শুধোয়, কিসের মনের কথা? আপনাকে ভালোবাসার মনের কথা। এহেন প্রত্যুত্তরে সাব্বির থ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ নীরবতা অবলম্বন করে বলে ওঠে, ছি, একজন মেয়ে হয়ে একটা ছেলেকে ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে না? সাব্বিরের এহেন প্রতিক্রিয়ায় রমণীটি অবাক হয়ে বাক্যশূন্য হয়ে পড়ে। সে সাব্বির হতে ভালোবাসার কথা বলার পর যেরূপ প্রতিক্রিয়া আশা করেছিল, সাব্বির ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করছে। রমণটি বুঝতে পারল একে বশ করতে হলে কোমর বেঁধে নামতে হবে। তাই নিজের অবাকতার রেস কাটিয়ে বলল, এতে ছি বলার কি আছে? পুরুষদের যেমন নিজের ভালোবাসা জাহির করার হক আছে, তেমনি নারীদেরও আছে। উত্তর প্রত্যুত্তর কেটে যায় অনেকটা সময়। অবশেষে সাব্বির হার মেনে বলে ওঠে, সেটা যাই হোক, দুনিয়াতে হাজার পুরুষ থাকতে আমাকে কেন ভালোবাসতে হলো আপনার? সাব্বিরের করা প্রশ্নে মেয়েটি নিজ অধরে হাসি রেখা টেনে বলল, উফ, আপনাকে ভালোবাসার অনেক কারণ আছে। যেমন আপনি যখন হেঁটে যান তখন আপনার কোমরের দোলা দেখলে মনে হয় কোনো সমুদ্রের ঢেউ। আপনার চোখের দিকে তাকালে মনে হয় কোনো হরিণীর চোখ। ও না, হরিণী নয়, হরিণ হবে ওটা। আপনি যখন হাসেন, ইস কি বলবো, মনে হয় গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট হতে মুক্তা ঝরছে। আর আপনার নাক ঠিক যেন রাখালে বাঁশির ন্যায়, কিন্তু বাঁশির মতো অত লম্বা না, আবার অতগুলো ছিদ্রও নেই। নাকে শুধু দুইটাই ছিদ্র আছে আর কি। আর আপনার গায়ের রং, হাই মারডালা, ঠিক যেন দুধে আলতা। না মানে দুধে আলতার মধ্যে একটু কালো আর কি। আর সবচাইতে নজর কাড়াতে হচ্ছে আপনার হাইট। যে কোনো বিপদে বাঁশ হিসেবে কাজে আসবেন আপনি। এতক্ষণ যাবৎ সাব্বির নিজের যা বর্ণনা শুনল তা শুনে সে নিজেকে গুলিয়ে ফেলেছে। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে, আপনি আর কখনো আমার নাম্বারে কল দিবেন না, নির্লজ্জ বেহা মেয়ে মানুষ কোথাকার। কথাগুলো বলেই সাব্বির ফোন কাটতে যাবে, তখনই রমণীটি বলে ওঠে, এখন কাটেন, সমস্যা নেই, কিন্তু যখন কল করব তখনই রিসিভ করবেন। যদি না করেন আর নাম্বার যদি ব্লক লিস্টে রাখেন, তাহলে আমি যে কি করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটির এহেন হুমকিতে সাব্বির ক্রুদ্ধ হয়ে পড়ল, কি করবেন আপনি শুনি? দুনিয়াতে যতগুলো মেয়েকে আমি চিনি সবাইকে নাম্বার দিয়ে দিব আপনাকে ডিস্টার্ব করতে। আর যদি নাম্বার চেঞ্জ করে ফেলি তখন কি করবেন? সাব্বিরের এরূপ প্রত্যুত্তরে রমণীটি নিজ মুখে হাসি ফুটিয়ে বলল, এখন যেভাবে নাম্বার জোগাড় করেছি ঠিক ওইভাবেই আবার জোগাড় করব। বলেই রমণীটি কল ডিসকানেক্ট করে। সাব্বির নিজ ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এতক্ষণ যাবৎ কথিত রমণীটি হলো স্নেহা, যে ফোন ডিসকানেক্টেড করে সেই কখন থেকে হেসেই যাচ্ছে। খুব কষ্টে নিজের হাসিকে দমিয়ে বলে ওঠে, আপু ঠিকই বলেছিল, আমার জামাই একটা গাধাই হবে। প্রভাত কাটিয়ে গধূলি লগ্ন প্রায় ছুঁই। গতরাত্রি নির্ঘুমভাবে কাটানোর দরুন বেঘরে ঘুমিয়ে তন্দ্রাদের সঙ্গে নিজ লেনদেন পরিশোধ করে আড়মোড়া ভেঙে জাগ্রত হয় জাদুয়া। নিজেকে ধাতস্থ করে সম্পূর্ণরূপে নেত্রযুগল মেলে ধরতেই সম্মুখে হাঁচিলকে ভ্রুকুটি করে তার পানে তাকিয়ে থাকতে দেখেই স্মৃতিচারণ হয় সম্পূর্ণ ঘটনা। মুহূর্তেই ভয় সিটিয়ে গিয়ে জাদুয়া বলে ওঠে, প্লিজ আমাকে ফেলে দিয়ে আসবেন না। আমি ঘুমোতে চাইনি, কিভাবে যেন চোখগুলো লেগে গেছিল। আমি বুঝতে পারিনি। আমার উচিত ছিল আপনাকে ঘুমোতে সাহায্য করা,
কিন্তু সেটা না করে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। এটা সম্ভবত কাল রাতে ঘুমোইনি দেখে নিজের অজান্তেই এখন ঘুমিয়ে গিয়েছিলাম। কাল রাতে ঘুমোয়নি বাক্যটি হাঁচিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে প্রশ্ন শুধায়। কাল রাতে ঘুমাওনি কেন? জাদুয়ার সোজা সাপটা উত্তর। বারে, আপনি বাড়ি ফেরেননি কি করে আমি ঘুমোই? এই একটি বাক্যই যথেষ্ট ছিল হাঁচিলের কুঁচকে থাকা হৃদয়কে শিথিল করতে। জাদুয়ার করা প্রত্যুত্তরে নিজ অধর লুকাতেই হাসি ফুটিয়ে ভয় ছিটিয়ে যাওয়া মেয়েটির সম্মুখ বরাবর বসে এলোমেলো হয়ে থাকা কেশগুচ্ছগুলো সন্তর্পণে আলতো হাতে তার কর্ণের পেছনে রেখে দিতে দিতে ফের শুধায়। চিন্তা করেছিলে আমার জন্য? হাঁচিলে করা প্রশ্নে অবুঝের ন্যায় জাদুয়া বলল। কেন? আপনি বলেছিলেন না তৃতীয় দায়িত্ব পালন না করে ঘুমোলে বাহিরে ফেলে দিয়ে আসবেন, তাই আপনার জন্য অপেক্ষা করতে করতে আর ঘুমোইনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে মুহূর্তে হাঁচিলের অধরে ফুটে ওঠা লুকায়িত হাসিটুকু উবে গিয়ে সম্পূর্ণ মুখ অবয়বে গম্ভীর্যতা ফুটিয়ে তুলে জাদুয়ার কেশ কুচ্ছে রাখা হাতটি গুটিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে হাঁচিল। তখনই জাদুয়া প্রশ্ন করে ওঠে। আপনি কাল কোথায় ছিলেন? বাসায় কেন আসেননি? জাদুয়ার প্রশ্নে হাঁচিল নিজ মুখের গাম্ভীর্যতা বজায় রেখে কর্কশ গলায় শুধায়। নেক্সট টাইম আমায় প্রশ্ন করার দুঃসাহসিকতা দেখিও না। আমাকে কেউ প্রশ্ন করুক, সেটা আমি পছন্দ করি না। কথাগুলো বলেই হাঁচিল কক্ষের বাহিরে পদযুগল অগ্রসর করতেই জাদুয়া বিচলিত হয়ে ফের বলে ওঠে। আপনি আবার কোথায় যাচ্ছেন এখন? হাঁচিল নিজ পদযুগল থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে। একটা কথা আমি বারবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ডোন্ট ডেয়ার টু কোশ্চেন মি এভার অ্যাগেইন। বলে হাঁচিল প্রস্থান করে কক্ষ হতে। হাঁচিলের রূঢ় ভাষায় বলা বাক্যে জাদুয়ার ছোট্ট মনকুঠুরিতে জমা হয় বিশাল অভিমানের স্বরে বলে ওঠে। না বললে নাই, আমার কি তাতে? করবো না প্রশ্ন আর কোনোদিন, নেব না খবর আপনার। আপনি কে হন আমার? বলেই হনহনিয়ে চলে যায় বাথরুমে। হায়, সরলতায় ঘিরে থাকা নির্বোধ মেয়েটি যদি একটিবারও বুঝতে পারত কঠোর মানবটির করা রূঢ় আচরণের পেছনে তার উপর হওয়া অভিমানটুকু, তবে বোধহয় নিজ মনে আগত অভিমানকে গ্রহণ করতো না সাদরে। জাদু বাথরুমে গিয়ে নিজ মুখশ্রীতে পানির ঝাপটা দিতেই অজানা কারণে জ্বলে ওঠে তার বদনের কিছু কিছু অংশ। সেদিকে গুরুত্ব পোষণ না করে খোদায় তাড়নায় চটজলদি নেমে আসে নিম্নে। সকলের নেত্রে জাদুয়ার পরিস্ফুটিত হতেই তড়িৎ বেগে চলে আসে তারা জাদুয়ার সম্মুখে। সুলতানা খান অস্থির হয়ে জিজ্ঞেস করেন। তুই ঠিক আছিস? হাসিল কি কিছু করেছে? সকলকে চিন্তাগ্রস্ত হতে দেখে জাদুয়া সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে। নানুমণি, চিন্তা করো না, আমি ঠিক আছি। উনি কিছুই বলেননি আমাকে। জাদুয়ার কথায় সুলতানা খান সহ সকলে অবাক হয়ে পড়লেন। তবে তোকে ওইভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? সকলে চিন্তার কারণ বুঝতে পেরে নিজ অধরে জাদুয়া হাসি রেখা ফুটিয়ে অবুজের ন্যায় বলে। আরে উনি ওইভাবে নিয়ে গিয়েছিলেন ওনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে, কিন্তু জানো আমি না ওনাকে হাত বুলিয়ে দিতে গিয়ে নিজে ঘুমিয়ে গেছি। মন খারাপ করে বলল জাদুয়া। জাদুয়াকে নিজেদের মধ্যকার ব্যক্তিগত কথা এহেন রূপে বলতে দেখে কাশি উঠে যায় সকলে। হাঁচিলের এভাবে জাদুয়াকে নিয়ে যাওয়ার কারণ যে এটা হবে ঘুণাক্ষরেও কেউ উপলব্ধি করতে পারেনি তা। তবে সুলতানা খান নিজ বকে কিছুটা প্রশান্তি অনুভব করে নিজের অনুভূতিতে রোবটের ন্যায় নাতনি মানব রূপে পরিবর্তনের বার্তায়। সুলতানা খানের চিন্তার মধ্যেই জাদুয়া সোহানা বেগমকে বলে। ছোট মামি, আমার খুব ক্ষুধা লেগেছে। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে সোহানা বেগম আফসোস করে বলেন। দেখলি আমিও কি সেই সকাল থেকে এখনো অবধি তোরে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, আর আমি এখনো তোকে খেতে দিচ্ছি না। আয় তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আর হাসিল কোথায়? ছেলেটাও তো কিছু খেলো না। সোহানা বেগমের কথার পৃষ্ঠে জাদুয়া অভিমানের স্বরে বলল। কি জানি, আমি জানি না, কোথায় যেন চলে গেছে। বলেই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। সোহানা বেগমও আর কথা না বাড়িয়ে জাদুয়াকে খাবার পরিবেশন করে দেয়। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে বসে বলে। ভাবা যায় বল, ভাইয়া তোকে এভাবে নিয়ে গেছে, এই কারণে আমার না বিশ্বাসই হচ্ছে। স্নেহার বলা বাক্যের মাঝে জাদুয়ার এতক্ষণ যাবৎ দিয়ে থাকা মাথার ঘোমটাটি হঠাৎই খুলে যাওয়া দরুন স্নেহা নিজের কথা থামিয়ে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। স্নেহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বলে ওঠে।
আপু এভাবে তাকিয়ে কি দেখছো? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা ভ্রুকুটি করে বলে ওঠে। তোর নাকে গালে কামড় কে দিয়েছে রে? স্নেহার করা প্রশ্নে জাদুয়া নিজের ললাটের মধ্যস্থলে ভাঁজ ফেলে তার বলা কথার মর্মার্থ বোঝার প্রয়াসে লিপ্ত। খানিকক্ষণ ভাবনার পরও বুঝতে না পেরে জাদুয়া প্রত্যুত্তর করে। কিসের কামড়ের কথা বলছো তুমি? জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা জাদুয়া থুতনিতে হাত দিয়ে মাথাটা উপরে তুলে নিজে তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে বলে ওঠে। এই যে তোর নাক আর বাম গালে কেমন দাঁতের কামড়ের ন্যায় জায়গায় জায়গায় রক্তিম বর্ণ হয়ে আছে। স্নেহা দেখানো স্থানগুলোতে হাত দিতেই জাদুয়ার মনে পড়ে ফ্রেশ হওয়ার সময় নিজ আদলে জ্বলন অনুভূত হওয়ার কথা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে। কি বলছো আপু? কামড় কই থেকে আসবে? জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা বলে ওঠে। বিশ্বাস না হলে আয়নাতে গিয়ে দেখ। এতক্ষণ যাবৎ সুহানা বেগম জাদুয়া স্নেহার করা কর্মগুলো পরিলক্ষিত করে ভ্রুকুচকে তাদের সম্মুখে এসে জাদুয়ার মুখশ্রীতি নিজের দিকে ঘুরিয়ে বলে ওঠে। কই দেখি তো কিসের কামড়? কথাগুলো বলেই জাদুয়ার মুখশ্রীটি ভালো মতো পরখ করে কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল। এটা কোনো কামড় না, অ্যালার্জি উঠেছে বোধহয়, কালকের মধ্যে ভালো হয়ে যাবে। সুহানা বেগমের কথায় জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে স্নেহাকে বলে ওঠে। আপু তোমার এই আজগুবি কথায় আমার তো রুহু বের হয়ে আসার উপক্রম হয়েছিল। স্নেহা আয়েশা বেগমের কথায় নিজ মাথা চুলকিয়ে বলে ওঠে। সরি রে, তোর অ্যালার্জিগুলো দেখতে ঠিক কামড়ের মতোই লাগছিল, তাই বলেছি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে আয়নার সম্মুখে দাঁড়ায়। উদ্দেশ্য তার মুখশ্রীতে ওঠা অ্যালার্জিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। দর্পণে নিজ মুখের প্রতিবিম্ব ফুটে উঠতেই নেত্রে পরিস্ফুটিত হয় কামড়ের মতো দেখতে অ্যালার্জিগুলো। খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে। স্নেহা আপু একদমই ঠিক বলেছে, অ্যালার্জিগুলো ঠিক কামড়ের মতোই দেখতে। জাদুয়া দর্পণে নিজেকে পর্যবেক্ষণের সময় কক্ষে প্রবেশ ঘটে হাঁচিলে। জাদুয়াকে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে ওঠে। কি প্রবলেম? এভাবে আয়নার সম্মুখে সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? অনাকাঙ্ক্ষিতভাবে হাঁচিলের উচ্চারিত শব্দ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে চমকে ভয় পেয়ে হাঁচিলের পানে চেয়ে ভয়ে ভয়ে বলে ওঠে। না আসলে হঠাৎ করে কেন জানি আমার মুখে অ্যালার্জি উঠেছে। স্নেহা আপু বলল অ্যালার্জিগুলো দেখতে নাকি একদম কামড়ের দাগের মতো, তাই দেখছিলাম দাগগুলো। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাঁচিল ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে। অ্যালার্জি? কিসের অ্যালার্জি? হাঁচিলে করা প্রশ্নে জাদুয়া নিজেকে ধাতস্থ করে হাঁচিলে সম্মুখে গিয়ে নিজ গাল ও নাকের দিকে ইশারা করে বলে ওঠে। এই যে দেখুন অ্যালার্জি, বলুন একদম মনে হচ্ছে না কারো দাঁতের কামড়? এটা যে অ্যালার্জি সেটা তোমায় কে বলেছে? হাঁচিলে করা প্রশ্নে জাদুয়া সোজা সাপটা উত্তর হিসাবে বলে। ছোট মামি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাঁচিল জাদুয়ার মুখশ্রীর পানে দৃষ্টি তাক করেই কিছুটা কাশি দিয়ে স্মৃতিচারণ করে দুপুরে তার দ্বারা গঠিত কিছু অনাকাঙ্ক্ষিত কর্ম। ফ্ল্যাশব্যাক। জাদুয়া নড়ে চড়ার দরুন অনিয়ন্ত্রিত হাঁচিল জাদুয়ার মুখশ্রীতে নিজ উন্মুক্ত বক্ষ হতে দু হাতের অন্তরালে নিয়ে শয়নরত অবস্থায় গ্রীবাদেশে নুইয়ে জাদুয়ার কোমল আদলে নিজ দন্তের আলতো স্পর্শ কাটতেই গভীর ঘুমের ঘোরে গুঙ্গিয়ে নড়ে চড়ে উঠে হাঁচিলের অন্তরাল হতে ছুটে আরও শক্তভাবে আলিঙ্গন করে এবার নিজ নাসিকা হাঁচিলের উন্মুক্ত বক্ষে ঘর্ষণ করে ফের তলিয়ে যায় গভীর তন্দ্রা। জাদুয়ার এহেন কর্মে হাঁচিল নিজেকে ধাতস্থ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে তড়িৎ বেগে জাদুয়াকে নিজ বক্ষ হতে সরিয়ে নিজ দন্তের শক্ত স্পর্শের অন্তরালে নিয়ে আসে। জাদুয়ার দণ্ডায়মান তির্যক নাকটি ঘুমের ঘোরে কেঁদে ওঠে জাদুয়া। জাদুয়ার কান্নার শব্দ হাঁচিলে কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ মুখ সরিয়ে নিয়ে তন্দ্রার ঘোরে কান্নারত ভ্রুকুচকে থাকা আদুরের রমণীটিকে দেখে ফের কৃপাদেশে নুয়ে জাদুয়ার নাসিকায় নিজ ওষ্ঠের আলতো চুম্বন এঁকে সরে আসে বিছানা থেকে। হাঁচিল ভেবেছিল এই বুঝি নির্বোধ মেয়েটি ঘুম থেকে উঠে বসে, কিন্তু সৌভাগ্য তার তন্দ্রাদের শেহজাদি কি আর এত সহজে নিজ রাজ্য ভ্রমণ হতে বেরিয়ে আসে। আফসোস যে ঘুমোতে চেয়েছিল অথচ তার ঘুম কেড়ে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নির্বোধ মেয়েটি। খানিকক্ষণ জাদুয়ার পানে চেয়ে হাঁচিল কক্ষের ব্যালকনিতে আড়মোড়া ভেঙে। তখন জাদুয়া ঘুম থেকে উঠবে, তখনই হাঁচিল তীক্ষ্ণভাবে নিজেকে প্রদর্শন করে জাদুয়ার নিকট।
ঘুমো ঘুমো ফোলা আদলে কি মোহনীয় লাগছিল ওই ষোড়শী কন্যাকে, সেটা কেবল সেই জানে। জাদুয়া ঘুম থেকে উঠতেই হাজির নেত্রে পরিস্ফুটিত হয়েছিল রক্তিম হয়ে থাকা নাক ও আদলের অধিকারিণীকে। হলুদ ফর্সা আদলে সৃষ্ট রক্তিম বর্ণটি আরও আকর্ষণীয় করে তুলেছে মেয়েটিকে। নিজের দেয়া প্রথম দাগ কি অদ্ভুত স্নিগ্ধ লাগছিল তাকে। মনে হয়েছিল নিজ বক্ষের অন্তঃস্থলে বন্দিনী হিসাবে লুকিয়ে রাখুক সারা জীবন ওই অবুঝ ষোড়শী কন্যাকে। ঢোক গিলল হাজিল জাদুয়া রেহেন মায়াবিনী রূপে। বর্তবার নিজের দ্বারা গঠিত কর্মের কথা স্মৃতিচারণ হতেই উসখুস করে উঠে হাজিলকে ভাবে উসখুস করতে দেখে হাজিলের দ্বারা সংগঠিত কর্ম হতে অজ্ঞ জাদুয়া বলে ওঠে, আপনি এমন করছেন কেন? ঠিক আছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাজির নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই মনে পড়ে গধূলি লগ্নে জাদুয়ার বলা তার প্রতি চিন্তা না হওয়ার প্রকাশিত কথাগুলো। সে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, তোমার আমাকে ভালোবাসা না বাসায় আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তো তোমায় সারা জীবনের জন্য নিজ বন্দিনী করে নিয়েছি, কিন্তু আমার প্রতি তোমার চিন্তা না হওয়ার বাক্যটি বুঝতেই কেমন অদ্ভুত যন্ত্রণা অনুভূত হয়েছে আমার এই বক্ষে। তুমি তো আমার হয়ে গেছো সারা জীবনের জন্য, অন্য কারো ছায়াও আমি পড়তে দিব না তোমার কায়ায়। তবে কেন এতেও আমার অশান্ত বুকটিকে শান্ত করতে সক্ষম হচ্ছি না? কেন 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 তোমার আমার প্রতি চিন্তা না হওয়ার বিষয়টিতে ক্ষণে ক্ষণে অভিমানের আবির্ভাব হচ্ছে আমার বক্ষে তোমার প্রতি? হাজিলকে জাদুয়া নিজের পানে এরূপভাবে থ হয়ে তাকিয়ে থাকতে দেখে চিন্তিত ভঙ্গিতে ফের বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? এভাবে স্তব্ধ হয়ে রয়েছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? কিছু তো বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। জাদুয়ার বলা প্রতিটি বাণী হাজিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হাজিল গুরু গম্ভীরভাবে বলে ওঠে, কেন চিন্তা হচ্ছে তোমার? বাহারে কেউ অসুস্থ হলে তার জন্য চিন্তা হওয়া কি স্বাভাবিক বিষয় না? জাদুয়ার করার প্রত্যুত্তরে হাজিল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, স্বাভাবিক বিষয় নয়। তোমার এই ধরনের চিন্তা আমার প্রতি না দেখালেই খুশি বোধ করব আমি। কথাগুলো বলেই হাজির হনহনিয়ে জাদুয়ার সম্মুখ হতে গিয়ে রাগান্বিত হয়ে নিজ শরীরের পোশাক খুলতে ব্যস্ত হয়ে পড়ে। হাজিলের এহেন কর্মে জাদুয়া মুখ মলিন করে অসহায় স্বরে বিড়বিড়িয়ে বলে, আমি এমন কি বলেছি যে এভাবে কথা বলতে হবে? যান, আপনি অসুস্থ হলেও আমার কিছু যায় আসে না, নিষ্ঠুর লোক একটা। বলেই জাদুয়া হনহনিয়ে বের হয়ে যায় নিজ কক্ষ হতে। জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে হাজিল ক্রোধান্বিত হয়ে নিজের পরিহিত কোটটি খুলে সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজের অনাকাঙ্ক্ষিতভাবে উৎপন্ন ক্রোধের নিয়ন্ত্রণে। মাস পেরিয়েছে খালি। অতিবাহিত মাসের এই নিঃশব্দ যাত্রায় জাদুয়ার হাজিলের সম্পর্ক অনেকটা আগের মতোই থাকলেও ভেতরে ভেতরে কিছু একটা পাল্টে গেছে। এই অতিবাহিত সময় জাদুয়া হাজিলের দেওয়া 3টি দায়িত্বের মধ্যে 2টি ঠিকভাবে পালন করলেও তৃতীয়টি অর্থাৎ রাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেওয়ার কাজটি পালন দেখিয়েছে অনীহা। তন্দ্রাদের সেহজাদি প্রতিবারই অমানিসার গভীর তন্দ্রায় ডুবে যায় হাজিলের শত হুমকির পরও। হাজিল ফিরে এসে তার পাশে বসে থাকলেও সে অচেতন, অথচ জাদুয়ার এহেন কর্মে সে রাগান্বিত হয়ে জাদুয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকালে মুহূর্তেই যেন তার ভেতরে কোনো কঠিন অনুভূতি ধীরে ধীরে মোমের মতো গলে যায়। রাগগুলো উবে গিয়ে প্রশান্তির ছাপ ফুটে ওঠে সমগ্র মুখমণ্ডলে। এই অতিবাহিত দিনে সবচেয়ে বড় পরিবর্তন যা হয়েছে তা হলো হাজিলের প্রতি জাদুয়ার দৃষ্টিকোণ। হাজিলের করা তার উপর ক্রোধ, ক্ষোভ, আক্রোশের পরেও হাজিলের প্রতি তার মনের অজান্তে একটা আলাদা টান অনুভূত হতে শুরু করে, যদিও সে নিজেই এই অচেনা অনুভূতি স্পষ্ট করে বুঝতে সক্ষম হয় না। তবুও জাদুয়ার মন সেই কঠিন মানুষটির দিকে অনায়াসে আকৃষ্ট হয়। হাজিলের দুর্বোধ্য চাহনি আর মৃদু আচরণের মধ্যে কিছু একটা আছে যা তাকে বাধ্যতামূলকভাবে তার দিকে আকৃষ্ট করেছে। এই ভালোবাসার চোরা স্রোতে আর অনুভূতির দোলাচল তাকে নানান দ্বিধায় ফেলে দেয়। সম্পর্কের এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন তাকে বিভ্রান্তির ভেতর ফেলে, যেমনটি কোনো গভীর নদীর স্রোতের টানে মানুষ হারিয়ে যায়। কিন্তু হাজিলের প্রতি গড়ে ওঠা তার তীব্র অধিকারবোধ অনুভব হওয়া প্রমাণ দিচ্ছে তার গড়ে ওঠা দুর্বলতা। অন্যদিকে হাজিলের মনেও জাদুয়ার প্রতি পূর্বের তুলনায় অধিক মাত্রায় একছত্র অধিকারবোধ জন্ম নিচ্ছে।
তার ভেতরের অবচেতন মনের প্রতিটি কোণে জাদুয়ার প্রতি এক অদৃশ্য আকর্ষণ তৈরি হয়েছে। সে জানে এই নারী শুধুমাত্র তার, এবং তার অনুমতি ছাড়া অন্য কারোর সাহস নেই এই নির্বোধ রমণীর নিকট আসার। কিন্তু এক অদ্ভুত ধরনের নিরাপত্তার বোধ তার ভেতরে ভর করে আছে, যা তাকে সবসময় জাদুয়ার দিকে টেনে নিচ্ছে ভয়ঙ্করভাবে। সে জাদুয়ার পাশে অন্য কারোর উপস্থিতি সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই অধিকার বোধ যেন তার ভেতরে এক নিষ্ক্রিয় অগ্নি, যা একটু আগুনের সংস্পর্শেই উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরই মধ্যে সাব্বির আর স্নেহার সম্পর্কেও এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। সাব্বির স্নেহার সাথে না চাইতেও ফোনে প্রতিদিন কথা বলা দরুন অদ্ভুতভাবে স্নেহার প্রতি মায়ায় জড়িয়ে পড়ে। এমনকি স্নেহাকেও না দেখে, তার সম্পর্কে না জেনেই মনের অন্তরালে বুনতে শুরু করে মায়া নামক বেড়াজাল। অপরিচিত নাম না জানা মেয়েটি সাব্বিরের মনকে স্নিগ্ধ শান্তির মায়ায় জড়াচ্ছে ক্ষণে ক্ষণে। কি হবে এই বেড়াজালের নতুন রূপ, যখন সম্মুখে আসবে পরিচিত রূপ? রাতের আকাশে পূর্ণিমা চাঁদের আলো ঝরে পড়ছে সুলতানা ভিলার উপর। গাছপালার আলো ছায়ায় লুকোচুরি খেলা আর মৃদু হাওয়ায় সঙ্গীত পরিবেশকে এক অন্যরকম মায়াময় করে তুলেছে। পাখির কিচিরমিচির, গাছের পাতার মৃদু মর্মধ্বনি যেন তাদের হৃদয়ের প্রতিটা অনুভূতিকে আরও স্পষ্ট করে তুলছে। তিমিরের প্রকৃতির এই মোহনীয় রূপ নিজ ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতিপ্রেমী মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগ করছে। আজ সে তন্দ্রাদের পরিত্যাগ করে সন্ধি জমিয়েছে প্রকৃতির সাথে। ঠিক সেই মুহূর্তে কক্ষে আগমন ঘটে হাসিলে। শূন্য বিছানায় নজর পড়তেই হৃদয় কুঁচকে আসে তার। আজ তন্দ্রাদের শেহজাদিকে বিছানায় না দেখে নেত্রযুগল ঘুরাতেই চোখ পড়ে খোলা দরজার ব্যালকনিতে। সেখানটায় পদযুগল রাখতেই দৃষ্টিপটে ভেসে ওঠে মুগ্ধতায় প্রকৃতি অবকলন করা মুখবয়ব। তখনই গলা খাঁকারি দিয়ে হাসিল বলে ওঠে, প্রকৃতি বিলাস শেষ হলে রুমে আসো। বলেই হাসিল প্রস্থান করে কক্ষে। আকস্মত হাসিলের ভারী কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই চমকে উঠে হাসিলের যাওয়ার পানে যে কোনো শব্দ না করে নিজ পদযুগল ফেলে কক্ষে উঠেছে। কক্ষে প্রবেশ করে কোনো বাক্য ব্যয় না করে নতজানু হয়ে দাঁড়িয়ে রয় জাদুয়া। ইদানিং কেন যেন হাসিলের পানে তাকাতে তার ভীষণ লজ্জা অনুভূত হয়। জাদুয়াকে নতজানু হয়ে থাকতে দেখে হাসিল তীক্ষ্ণ মেজাজে বলে, তোমায় মেঝের দিকে তাকিয়ে থাকার জন্য ডাকিনি, কোটটা খুলে দাও। বলেই হাসিল দুহাত সোজা উঁচু করে দাঁড়ায়। হাসিলের করা আদেশে জাদুয়া মাথা উঁচু করে হাসিলকে দেখে সম্মুখে এগিয়ে তার পরিহিত কোটটি খুলে দিতেই হাসিল জাদুয়ার দিকে ঘুরে ফের বলে, শার্টের বোতামগুলো খোলো। জাদুয়া হাসিলের আদেশ মতো কাঁপা কাঁপা হাতে বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সমগ্র মুখশ্রী জুড়ে উষ্ণতার সৃষ্টি হয় রক্তিমাভা। হাসিল জাদুয়ার পানে একাগ্রভাবে তাকিয়ে থেকে বলে, আজ তন্দ্রাদের শেহজাদির জেগে থাকার কি কোনো বিশেষ কারণ আছে? হাসিলের প্রশ্নে জাদুয়া থতমত খেয়ে বলে ওঠে, না, আসলে আমি সব সময়ই জেগে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন জানি ঘুমিয়ে পড়ি। তাই আজ যাতে ঘুমিয়ে না পড়ি সেজন্য বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। বলে হাসিলের পানে চেয়ে ফের বলে, বোতাম খোলা শেষ। বাক্যটি সম্পূর্ণ করে হাসিল হতে নিজের দূরত্ব বাড়িয়ে নিয়ে ফের নতজানু হয়ে রয় জাদুয়া। জাদুয়াকে এভাবে সরে যেতে দেখে হাসিল ভ্রুকুটি করে কোনো বাক্য ব্যয় না করে চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে। হাসিলের প্রস্থানে বড় একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বিছানায় ধপাস করে বসে নিজের অনিয়ন্ত্রিত ধুকপুক করা বক্ষপিঞ্জর চেপে ধরে জাদুয়া। খানিকক্ষণ বাদে হাসিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করে ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই জাদুয়া বলে ওঠে, ডিনার করবেন না? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাসিল এক কথায় বলে, না। হাসিলের করা প্রত্যুত্তরে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে এগিয়ে যায় তার নিকট। সে জানে হাসিল বেশি প্রশ্ন করা পছন্দ করে না, তাই এখনও অবধি জাদুয়া হাসিলের কোনো বাক্যের উল্টো প্রশ্ন করেনি। হাসিলের প্রতিটি বাক্য তার জন্য চিরধার্য ভেবে পালন করার যথাসাধ্য প্রচেষ্টা করেছে সে। ধীরগতিতে হাসিলের মাথার সম্মুখে বসে আলতো হাতে চুলগুলো বুলিয়ে দিতে ভালো লাগায় নেত্রযুগল বন্ধ করে নেয় হাসিল। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে ব্যস্ত হয়ে পড়ে জাদুয়া বন্ধ নেত্রে হাসিলকে অবকলন করতে। প্রভাত হতেই আলো ঝলকানিতে আড়মোড়া ভেঙে নেত্রযুগল মেলে ধরে জাদুয়া। গতকাল সালাত আদায় হতে ছুটি পেয়েছে সে, তাই তোর জোরও নেই দুটো তন্দ্রা থেকে ওঠার। আজ জাদুয়ার ঘুম থেকে ওঠার পূর্বেই হাসিল প্রস্থান করেছে নিজ কর্মে।
জাদুয়া অবাকি হয়েছে বটে। ঘুম থেকে উঠে হাচিলকে না দেখতে পেয়ে। এমনটা কখনো হয়নি। তার দায়িত্ব পালন না করিয়ে হাচিল এখনো অবধি প্রস্থান করেনি নিজ কর্মে। তবে আজ কেন? নিজ ভাবনার রীতি টেনে ফ্রেশ হয়ে জাদুয়া নিচে যেতেই পরিলক্ষিত হয় মারিয়াম বেগমের করা রান্নার বিরাট আয়োজনে। এই আয়োজনের মর্মার্থ বুঝতে না পেরে জাদুয়া স্নেহাকে বলে ওঠে, আপু এত আয়োজন কিসের? জাদুয়ার প্রশ্নে তাদের হেল্পিং হ্যান্ড সাথী মুখ ভেঙিয়ে বলে ওঠে, আরে আপা, আপনার বড় মামির বিলেত ফেরত আত্মীয় আইব আজকে, তাই তো এত আয়োজনে ব্যস্ত। শুনছি মেলা দিন নাকি থাকবে এইখানে, তাই যে কোনো দিন একটা কামও করে নাই, সে ব্যস্ত হইয়া পড়ছে এত আয়োজন করতে। সুলতানা ভিলায় ঘটতে চলেছে নতুন অতিথির আগমন। এই অতিথি কেমন প্রভাব ফেলবে তাদের শান্তিপূর্ণ জীবনে, সেটাই এখন দেখার পালা। কিছুদিনের মধ্যেই শুরু হবে জাদুয়ার মাধ্যমিক পরীক্ষা। ফলশ্রুতিতে স্কুল বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে। স্কুলে যাওয়ার তোড়জোড় না থাকলেও পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে সে। তাই অতিথিদের আগমনের বার্তা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে সকলের নাস্তা সেরে চলে যায় নিজ কক্ষে পড়ার উদ্দেশ্যে। মারিয়াম বেগম আয়োজন কেটে যায় অনেকটা বেলা। সুলতানা ভিলায় মধ্যাহ্নের মাঝে আগমন ঘটে মারিয়াম বেগমের বিদেশ ফেরত ভাই শহীদ হোসেন এবং তার ছোট ছেলে ইয়াসিন এবং মেয়ে জার্মিনীর। তাদেরকে নজর পড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলে। মারিয়াম বেগম ব্যতীত শহীদ হোসেনকে একজন ঠান্ডা এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারিত্ব দেখালেও তার চোখের গভীরে এক কঠিন রহস্যের ছায়া ফুটে ওঠে, যা তাকে দেখে আন্দাজ করতে পারবে না কেউ। তার ছেলে ইয়াসিন সুদর্শন, তবে তার ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি এবং চোখের তীক্ষ্ণতা যেন কিছুটা ভীতিকর। সুলতানা ভিলায় সকলের চক্ষু চড়ক গাছ হওয়ার পেছনে রয়েছে নতুন অতিথি জারামণি, যার খুব ছোট এবং উগ্র পোশাক খুবই বেমানান সাব্যস্ত হচ্ছিল এই পরিবেশে। হেল্পিং হ্যান্ড সাথী নতুন অতিথিকে এহেন পোশাক দেখে নিজের পলকি নেত্রকে কয়েকবার ঝাপটে স্নেহাকে ফিসফিসিয়ে বলে ওঠে, স্নেহা আপা, আমি যা দেখছি আপনিও কি তাই দেখতেছেন? কষ্ট কইরা এতটুকু কাপড় পরারই কি দরকার ছিল বলেন? না পরাই চলে আসতো। সাথীর এহেন কথায় স্নেহা নিজ হাসি দমিয়ে রেখে সাথীকে মুখে তর্জনী আঙুল রেখে চুপ হওয়ার নির্দেশনা জানায়। স্নেহার আদেশে সাথীও চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই মারিয়াম বেগম সকলের সাথে পরিচয় করিয়ে দেয় নিজের ভাইয়ের সন্তানদের। তার ভাই পূর্বে এখানে আসলেও তার সন্তানদের আগমন ঘটেছে এই প্রথম। পরিচয় করানোর মুহূর্তেই সিঁড়ি বেয়ে সেখানে আগমন ঘটে জাদুয়ার। সিঁড়ি বেয়ে নামার সময় জাদুয়া ক্ষণ মুহূর্তের জন্য উপলব্ধিও করতে পারেনি যে একজোড়া তীব্র ভস্মীভূত দৃষ্টি তাকে গিলে খেতে উদ্যত। জাদুয়াকে দেখা মাত্র ইয়াসিনের চোখে জ্বলন্ত লালসার আগুন দপদপ করতে থাকে, যেন অদৃশ্য সুতোর বাঁধনে জাদুয়াকে তার ইচ্ছার কারাগারে হাটকে ফেলতে চায়। ইয়াসিনের এহেন মনোভাব হতে অজ্ঞ জাদুয়া সকলের সম্মুখে গিয়ে দাঁড়াতেই মারিয়াম বেগমের মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। অতিথিদের মাঝে মারিয়াম বেগম কঠোর মুখে কঠিনভাবে মুখ ভরা বিরক্তি নিয়ে জাদুয়াকে সুলতানা ভিলার বড় ছেলের বউরূপে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। অথচ এই পরিচয় ক্ষণেও ইয়াসিনের তীক্ষ্ণ দৃষ্টি সরেনি এই মুহূর্তের জন্য। জাদুয়া বিবাহিত শোনার পরও কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না তার মাঝে। সে এক ধরনের অপরিমেয় লালসায় আটকে আছে জাদুয়ার মাঝে। হঠাৎই জাদুয়ার নতুন মানুষের সম্মুখে দাঁড়াতে তার সৃষ্ট অস্বস্তির মাঝে নেত্রযুগল মিলিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তে জাদুয়া সর্বাঙ্গ হিমশীতল হয়ে ওঠে, যেন সমস্ত প্রাণহীন বরফে স্তূপ হয়ে গেছে সে। আতঙ্কের প্রবল ঠান্ডা স্রোত তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, যেন ভয় নিজেই তাকে গ্রাস করতে শুরু করেছে। বিধাতা নারীকে এমনভাবে তৈরি করেছেন যে কোনো পুরুষই দৃষ্টি দেখলেই নারী ক্ষমতা রাখে তার দৃষ্টি ভালো নাকি মন্দ তা উপলব্ধি করার। প্রাপ্তবয়স্ক নারী কোনো পুরুষের স্পর্শ ব্যতীত তার চোখের দৃষ্টিতেই বলে দিতে পারে ওই দৃষ্টির মর্মার্থ। ঠিক যেমনভাবে জাদুয়া কিছুটা আন্দাজ করতে সক্ষম হয়েছে ইয়াসিনের চাহনির অর্থ। ফলশ্রুতিতে ভয়ে গুটিয়ে স্নেহার সাথে মিশে যায় সে। তখনই ইয়াসিন তার হাত বাড়িয়ে দেয় জাদুয়ার সহিত হ্যান্ডশেকের উদ্দেশ্যে। ইয়াসিনকে নিজ হাত বাড়াতে দেখে জাদুয়া ভয়ে স্নেহার হাত চেপে ধরতেই স্নেহা ইয়াসিনের উদ্দেশ্যে বিরক্তিকর অথচ শান্ত কণ্ঠে বলে ওঠে,
ভাইয়া, আপনাদের ওখানে হয়তো মেয়েদের সাথে হ্যান্ডশেক করার নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে নেই। আর তাছাড়া দেখা যাবে জাদু একবার আপনার হাত ধরলে সেটা আর আপনার নাও থাকতে পারে। স্নেহার কথা ইয়াসিন ভ্রুকুটি করে প্রশ্ন করে। হোয়াট ডু ইউ মিন? ইয়াসিনের করা প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা কিছু বলতে যাওয়ার পূর্বে আয়েশা বেগম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কিছু না বাবা, ও বলতে চাচ্ছে আমাদের এখানে ছেলেদের সাথে কোনো মেয়ের হাত মেলায় না, এটাই আর কি। আয়েশা বেগমের প্রত্যুত্তরে ইয়াসিন জাদুয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নামিয়ে নেয় নিজ হাত। তখনই জারামণি বলে ওঠে, ছি, সো আনকালচার, এইসব কারণে এদের এত পিছিয়ে। জারামণির কথার পৃষ্ঠে সাথী বলে ওঠে, আফা, আপনি ভুল করছেন। চারের আগে আনকাল হয় না, হয় 3, 2, 1। বিদেশে থাইকা দেখি গুনতেও পারেন না। সাথীর কথায় স্নেহা এবার নিজের হাসি দমিয়ে রাখতে না পেরে উচ্চ শব্দে হেসে উঠতে আয়েশা বেগমের চোখ রাঙানোতে দমে যায়। অন্যদিকে জারামণি ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ, কাজের মেয়ে হয়ে কোন সাহসে আমার সাথে কথা বলতে আসিস? এক চড়ে তোর সব দাঁত ফেলে দেবো, রাবিস। জারামণির করা অপমানে মুহূর্তে সাথীর হাস্যত মুখ ছেয়ে যায় আধারের কলিমা। জারামণি এহেন বাক্য ক্ষিপ্ত হয়ে যায় সুলতানা ভিলার সকল মানুষ। পরিস্থিতি বেগাতিক দেখে মারিয়াম বেগম কথা ঘুরিয়ে অতিথিদের নিয়ে যায় তাদের কক্ষ দেখাতে। তাদের প্রস্থানের পানি ক্ষিপ্ত নয়নে চেয়ে থাকে জাদুয়া। স্নেহা চলে যায় সাথীকে সান্ত্বনা দিতে। তপ্ত প্রভাত বেলা গড়াতে থাকে। মধ্যাহ্নের প্রখর রোদ যেন আকাশ বাতাসে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। বেলা ক্রমশ ঢলে পড়ে অপরাহ্নে। রবি তার অগ্নিময় তেজ হারিয়ে ক্লান্ত হয়ে মৃদু মেঘের আস্তরণে ঢাকা পড়ে। বিকেলের কোমল আভা ক্রমশ তমসায় ঢেকে যায়, যেন দিন তার ক্লান্তি মুছে ফেলে অবসন্ন হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে যেতে চারপাশে অন্ধকারে ঝুল পড়িয়ে দেয়। সন্ধ্যা আসে ধীরে ধীরে তমসার চাদর মেলে ধরতে থাকে রাতের ঘনায়মান আবছা কালো আবরণে। অবশেষে সব কোলাহল স্থিমিত হয়ে আগমন ঘটে রাতের। প্রভাত হতে রাতে গড়ানোর মধ্যকার সম্পূর্ণ সময় জুড়ে জাদুয়া ব্যস্ততায় কাটায় ইয়াসিন হতে নিজেকে আড়াল করায়। রাতের আহারের সময় হতেই সকলে উপস্থিত হয় ডাইনিং টেবিলের সম্মুখে। জাদুয়া সেখানে উপস্থিত হতেই ইয়াসিন ঠিক জাদুয়ার নিকট গিয়ে দাঁড়াতেই তার বাহু স্পর্শ জাদুয়ার হাতে লাগতেই নিজেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ে সে। পরন্তু এতেও কোনো লাভ পরিলক্ষিত হলো না। জাদুয়া যত পেছাচ্ছে ইয়াসিনও তত তার নিকটে যাচ্ছে। এমতো অবস্থায় জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, আমার ক্ষুধা নেই, খাবো না আজ। জাদুয়ার কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বলে ওঠেন, কেন সোনা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? সুলতানা খানের করা প্রশ্নে জাদুয়ার না সম্মতি জানিয়ে প্রস্থান করে সেখান হতে। জাদুয়ার প্রস্থানের পানে এক ধ্যানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে কুটিল হাসি ফুটিয়ে তোলে ইয়াসিন। নিজ কক্ষে গিয়ে আনমনা হয়ে বই খুলে বিছানায় বসে পড়ে জাদুয়া। বই তার সম্মুখে থাকলেও ধ্যান তার অন্য প্রান্তে। জাদুয়ার ইয়াসিনের চাহনি নিজ শরীরে কেমন প্রবাহমান বিষের ন্যায় মনে হচ্ছে। কোনো ক্রমে ওই চাহনি সহ্য হচ্ছে না তার। কি করবে সে এখন? শুনেছে দীর্ঘ সময়ের জন্যই আগমন ঘটেছে এই অতিথি নামক অস্বচ্ছ ব্যক্তি। একই বাড়িতে থেকে ঠিক কতক্ষণ সে নিজেকে আড়াল করে রাখতে পারবে ওই বিষাক্ত চাহনি হতে? জাদুয়া চিন্তার মাঝে কক্ষে আগমন ঘটে হাঁচিলের। এতেও কোনো হেলদোল পরিলক্ষিত হলো না তার মাঝে। জাদুয়াকে নিশ্চল দেখে ভ্রুকুটি করে খানিকক্ষণ দৃষ্টি তাক করে রাখে হাঁচিল জাদুয়ার পানে। আজ কেমন অন্যরকম লাগছে মেয়েটিকে। নিজ হৃদয়ের মাঝখানে ভাঁজ রেখেই হাঁচিল গলা খাঁকারি দিয়ে উঠতেই সম্বিত ফিরে পায় সে। হাঁচিলকে দেখে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, আপনি আজ এত তাড়াতাড়ি? জাদুয়ার করা প্রশ্নে হাঁচিল কোনো প্রত্যুত্তর না করে বলে ওঠে, কি সমস্যা? এরকম লাগছে কেন তোমাকে? হাঁচিলে করা প্রশ্নে জাদুয়া ভাবনার জগতে বিচরণ করে ভাবতে থাকে। আমার কি ওই লোকটার করা অদ্ভুত আচরণের কথা ওনাকে বলা উচিত? এই কথা ভাবার পরক্ষণেই জাদুয়ার মনে পড়ে যায় সাজিদের হাত ভাঙার ঘটনা। জাদুয়া চিন্তার মাঝে হাঁচিল ধমক দিয়ে বলে ওঠে, এই যে ভাবনার জগতের শেহজাদি, একটু নিজের রাজ্য হতে বেরিয়ে আসুন। না আসতে পারলে বলুন, আমি টেনে হিচড়ে বের করি। হাঁচিলে দেয়া ধমকে জাদুয়া নিজ ভাবনার ইতি টেনে কথা ঘোরানোর জন্য নিজ হতে বই নিয়ে বলে ওঠে, দেখুন না, কয়েকদিন পরেই পরীক্ষা, অথচ রসায়নের এই অধ্যায়গুলো আমার মাথায় ঢুকছে না। তাই খুব চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে।
জাদুয়ার করা প্রত্যুত্তরে হাঁচিলের নিকট কেমন অদ্ভুত লাগলো, কারণ খানিকক্ষণ পূর্বে জাদুয়ার মুখের যে ভঙ্গি ছিল তাই কারণটার সাথে ঠিক মানানসই মনে হচ্ছে না হাঁচিলে। পরক্ষণেই হাঁচিল কিছু একটা ভেবে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, শুধুমাত্র এই কারণে এতক্ষণ চিন্তার জাগতে বিচরণ করছিলে? হাঁচিলে তীক্ষ্ণভাবে করা প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সায় জানায়। হাঁচিল খানিকক্ষণ মৌন থেকে বলে ওঠে, ওকে ফাইন, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে বুঝিয়ে দিচ্ছি অধ্যায়গুলা। কেমিস্ট্রিতে যত প্রবলেম আছে তা বের করো। হাঁচিলের কথায় জাদুয়া থতমত খেয়ে যায়। সে সত্যি রসায়নে অনেক দুর্বল, কিন্তু তারপরও সে হাঁচিলের কাছে পড়তে ইচ্ছুক নয়, কারণ মূলত হাঁচিলের রাগচটা স্বভাবের জন্য। দেখা যাবে জাদুয়া বুঝতে না পারলে দিবে এক চড় বসে, কিন্তু না করার সাহসও যে তাই নেই। দেখা যাবে না করার ফলে সেই একই চড় এসে জুটবে তার কপালে। তাই আর বেশি না ঘেটে সম্মতি জানায় হাঁচিলের প্রস্তাবে। হাঁচিল ফ্রেশ হতে চলে যেতেই জাদুয়া তার যাবতীয় সকল সমস্যা বের করে বসতেই খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে হাঁচিলের আগমন ঘটে জাদুয়ার সম্মুখে। জাদুয়ার বের করা সমস্যাগুলোর মধ্যে একটি বিষয়বস্তু সিলেক্ট করে হাঁচিল মনোনিবেশ করে জাদুয়াকে বোঝানোর উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ একটি বিষয়ে বোঝানোর সত্ত্বেও যখন জাদুয়া বুঝতে সক্ষম হচ্ছিল না, তখনই হাঁচিল শটান হয়ে দাঁড়িয়ে চলে যায় ব্যালকনিতে। সেখানে গিয়েই কল করে সাব্বিরের উদ্দেশ্যে। কল রিসিভ হতেই হাঁচিল দাঁতে দাঁত চেপে সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, সাব্বির, রাগ নিয়ন্ত্রণ করার উপায় বল, আর তা না হলে আজ আমার রিভলভারের বুলেট উঠবে কারো মাথায়। হাঁচিলের এহেন ধমকি সরু বাক্য শুনে সাব্বির হাঁচিলকে বলে ওঠে, ভাই একটু শান্ত হ, হঠাৎ এত রাগ হওয়ার কারণ কি সেটা তো বল। সাব্বিরের প্রশ্নে হাঁচিল ক্ষিপ্ত স্বরে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, মানুষ এত গাধা কি করে হয় তুই জানিস? গত 1 ঘন্টা যাবৎ আমি জাদুয়াকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। বিলিভ মি, ওর জায়গায় তুই থাকলে এতক্ষণে শ্যুট করে দিতাম। হাঁচিলের বলা বাক্যে সাব্বির শুকনো কাশি দিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, আচ্ছা শান্ত হ, মনে কর তোর সামনে একটা বাচ্চা মেয়ে আছে যে কেবল জন্ম নিয়ে ধীরে ধীরে কথা বলা শিখছে। জাদুয়াকে একটা শিশু ভেবে কথা বলা শেখানোর ন্যায় বোঝানোর চেষ্টা কর। সাব্বিরের বলা ধ্বনিতে হাঁচিল সোজা সাপটা প্রত্যুত্তর করে, ওকে শিশু ভাবা আমার পক্ষে সম্ভব না। কেন? আরে, যাকে দেখলে প্রতিনিয়ত মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খায় তাকে কি করে শিশু ভাববো? হাঁচিলের প্রত্যুত্তরে সাব্বির ভাবাচাকা খেয়ে বলে ওঠে, তাহলে একটা কাজ কর, ঘরে থেকে তোর রিভলভারটা দূরে কোথাও ফেলে দে। কেন? আরে এতে আর কিছু না হলেও একটা লাভ হবে। যেমন তোর প্রচুর রাগ যখন উঠে তুই তো তখন তোর রিভলভার খুঁজিস, তাই না? তাই জাদুয়ার ওপর যখন অতিরিক্ত রাগ উঠবে তখন তুই রিভলভার খুঁজলেও যখন পাবি না, তখন বড় কোনো অঘটন ঘটবে না। বড় জোর তুই জাদুয়াকে কয়েকটা থাপ্পড় দিয়ে নাক ফাটিয়ে শান্ত হয়ে যাবি। সাব্বিরের দেয়া বুদ্ধিতে হাঁচিল তেতে উঠে কল কেটে চলে যায় জাদুয়ার সম্মুখে। হাঁচিলকে নিজের সম্মুখে দেখে বলে ওঠে, আপনি হঠাৎ বারান্দায় কেন গেলেন? আমি তো এখনো কিছু বুঝিনি। জাদুয়ার বলা বাক্য হাঁচিল নিজেকে ধাতস্থ করে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবার মনোনিবেশ করে জাদুয়াকে বোঝাতে। জাদুয়াকে বোঝানোর সময়কালেই পরপর অনেকবার হাঁচিল বারান্দায় গিয়ে সাব্বিরকে কল দিয়ে নিজের রাগ ঝেড়ে ফের চলে আসে জাদুয়াকে পড়ানোর উদ্দেশ্যে। হাঁচিলের বারবার বারান্দায় যাওয়াটা ঠিক হজম হয় না জাদুয়ার, কিন্তু তারপরও কোনো প্রশ্ন না করে নিজ পড়ায় মনোনিবেশ করে, কারণ সে জানে হাঁচিলকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন তার নিকট হতে প্রত্যুত্তর আসবে না কোনো প্রকার। এবার যেন হাঁচিলের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সম্পূর্ণরূপে। প্রচণ্ড ক্রোধে জাদুয়ার বই ছুঁড়ে ফেলে থুতনি চেপে ধরে বলে ওঠে, এই সায়েন্স কে নিতে বলছিল তোমারে? হ্যাঁ, বাল পাকনামি কইরা সায়েন্স নিতে গেছো কেন? মাথায় যে গোবরও নাই সেটা কি জানতা না? সেই কখন থেকে বোঝাইতে বসছি, কিন্তু এখন অবধি ফলাফল শূন্য। আরে, মাথায় গোবর থাকলেও তো এতক্ষণে একটা পদ্ম ফুল ফুইটা যাইতো, কিন্তু তোমার তো তাও নাই। হাঁচিলের বলা কথার টাপে জাদুয়া থ করে কিছুক্ষণ বসে নাক টানা শুরু করে দেয়। হাঁচিল জাদুয়ার নাক টানার শব্দে তার নেত্রের পানে চাইতেই পরিস্ফুট হয় অগণিত অশ্রুকণা। তবে এতক্ষণ যাবৎ কোনো শব্দ না করেই মেয়েটি কান্না করছিল। ভাবতেই মুহূর্তে হাঁচিলের জ্বলে ওঠা ক্রোধ নিভে যায় জাদুয়ার ছোট্ট অশ্রুকণা দাপটে। জাদুয়ার থুতনি ছেড়ে দিতেই জাদুয়ার নাক টানতে টানতে বই উঠিয়ে ফের চলে আসে হাঁচিলের নিকট। নিস্তব্ধতায় ঘিরে রয়েছে মেয়েটি, কিন্তু অশ্রুকণা তাদের চলাচল থামায়নি খানিক সময়ের জন্য।
হাচিলের অন্তঃস্থলে কেমন জ্বলন অনুভূত হচ্ছে মেয়েটির নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা দেখে। মুহূর্তে কেমন ছটফট করছে তার হৃৎপিণ্ডটা। হাচিল নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, যাও, আজকের জন্য এইটুকু, কাল না হয় আবার বোঝাবো। হাচিলের বলা বাক্য জাদুয়ার কর্ণে পৌঁছতেই কোনো বাক্য ব্যয় না করে হাচিলের পানে একটি বারও না তাকিয়ে সেখান থেকে উঠে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে বিছানায়। মেয়েটির নিশ্চুপতা কেমন অশান্ত করে দিচ্ছে কঠোর পুরুষটিকে। জাদুয়া যে খুব বেশি কথা বলে তা নয়, কিন্তু নিজের ওই ভীতু মুখ নিয়ে আমতা আমতা করে অনেক কিছুই বলার চেষ্টা করে। তাহলে কি হাচিল খুব বেশি কটু কথা বলে ফেলেছে আজ জাদুয়াকে? নিজের করা চিন্তার মাঝে হাচিল চলে যায় বারান্দায়। সদ্য হাচিলের ডাক সহ্য করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল সাব্বির, কিন্তু হাচিল নামক নির্দয় মানবটি তাকে টেনে হিঁচড়ে বের করে দিল তার ঘুম হতে ফোনের কর্কশ শব্দে। ঘুমু ঘুমু চোখে বিরক্ত হয়ে নিজেকে সামলে সাব্বির কল রিসিভ করতে হাচিল বলে ওঠে, সাব্বির, মেয়েদের রাগ কিভাবে ভাঙায় বলতে পারিস? হাচিলের একটি প্রশ্নে সাব্বিরের ঘুম উবে গিয়ে মস্তিষ্কে জন্ম নিল কৌতূহলবোধ। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে, ভাই, জীবনে প্রথম তুই মেয়েদের রাগ ভাঙানোর কথা বলছিস। বাক্যটা আবার বলবি? একটু রেকর্ড করে রাখবো। সাব্বিরের বলা কথা হাচিল বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই সাব্বির বলে ওঠে, আচ্ছা, তোর কিছু বলতে হবে না, আগে বল কি হয়েছে। সাব্বিরের প্রশ্নে হাচিল জাদুয়াকে বলা সকল কটু কথা খুলে বলতেই সাব্বির মনে মনে বলে, এই কথা তুই আমারে কইলে তুই যাই করতি আমার রাগ জীবনেও ভাঙতো না, কিন্তু তোরে তো আবার এই কথা বলা যাবে না। কথাগুলো নিজ মনে আউড়িয়ে সাব্বির বলে ওঠে, তুই জাদুয়াকে যেহেতু এসব কটু কথা বলেছিস, এখন তুই ওর তারিফ কর, তাহলেই হবে। সাব্বিরের প্রশ্নের প্রত্যুত্তরে স্বরূপ হাচিল বলে, তারিফ কিভাবে করব? হাচিলের প্রশ্নে সাব্বির আফসোস করে মনে মনে বলে, আমি ভুলে কি করে গেলাম তুই হাসিল, তারিফের তো তুই কিছুই জানিস না। কথাগুলো ভেবে সাব্বির বলে ওঠে, তুই জাদুয়াকে বল ও খুব সুন্দর, দেখতে ঠিক চাঁদের মতো, তুইও সৌন্দর্যে মুগ্ধ। সাব্বিরকে হাচিল কথা বলা থেকে থামিয়ে বলে ওঠে, চাঁদের কি নাকমুখ আছে নাকি যে বলবো ও চাঁদের মতো দেখতে? হাচিলের করা প্রশ্ন সাব্বিরের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে সে নিশ্চুপ হয়ে কানে ফোন চেপে কোনো প্রত্যুত্তর না করে ঠায় দাঁড়িয়ে রয়। সাব্বির এই মুহূর্তে কোনো প্রকার বাক্য ব্যয় আগ্রহ অনুভব করছে না। মানুষ কি করে এতটা বিরক্তিকর হতে পারে তা তার বোধগম্য হচ্ছে না। আরে ভাই, যা বলতে বলবো তা যদি নাই বলতে পারিস তবে কেন আমায় বিরক্ত করিস? মানুষ কি চাঁদের সাথে তুলনা দেয় নাক মুখ দেখে? আর সবচেয়ে বড় কথা, তোর মতো নিরামিষ এত গভীর প্রেমে কি করে পড়লি? সাবির এই সকল কথাগুলো ভাবার মধ্যেই হাসিল বলে ওঠে, কি রে, তুই এভাবে নিশ্চুপ হয়ে রয়েছিস কেন? তোর মুখ খুলতে কি ইনভিটেশন দিতে হবে? হাচিলের প্রশ্নে সাব্বির বিরক্ততা লুকিয়ে অনিচ্ছা সত্ত্বেও বলে ওঠে, ভাই, যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। কোনো পুরুষ তার প্রেয়সীকে চাঁদের সাথে তার নাক মুখ দেখে তুলনা দেয় না, দেয় চাঁদের সৌন্দর্যতা দেখে। আমানিশায় ঘেরা আকাশটাকে দেখ, এক ফালি চাঁদ কতটা আলোকিত করে রেখেছে, কতটা মনোমুগ্ধকর দেখায় ওই চাঁদের আলোয় পুরো ধরণীকে। দেখ, এই আকাশের বিশালতার মাঝে এক টুকরো জ্যোৎস্না যেন তার সমস্ত আলো মেলে ধরেছে। চাঁদটা যেন পৃথিবীর ওপর এক স্নিগ্ধ আলোর চাদর বিছিয়ে দিয়েছে। এই আলোয় পৃথিবীর প্রতিটা জিনিস নতুন রূপ পেয়েছে, তাই নয় কি? সাবিরের বলা প্রতিটা বাক্য হাচিল মনোযোগ সহিত শ্রবণ করে নিজ পদযুগল রাখে কক্ষের অভ্যন্তরে। জাদুয়া অভিমানের প্রকোপ সকল দায়িত্ব পালনের কথা ভুলে সেই তখন থেকে কাত হয়ে শুয়ে রয়েছে। হাচিল নিজেকে ধাতস্থ করে জাদুয়ার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়াকে ডাকলে কোনো সারা শব্দ পরিলক্ষিত হয় না হাচিলের নেত্রে। হাচিল ফের জাদুয়াকে ডাকে, কিন্তু ফলাফল দাঁড়ায় শূন্যের কোঠায়। এবার রকচটা হাচিলে জাদুয়া নীরবতা মেজাজ বিগড়ে গিয়ে ধমকের স্বরে বলে ওঠে, নির্বোধ মেয়ে, এক্ষুনি ওঠো, আর তা না হলে একদম কোলে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। হাচিলের ধমক দেওয়া কথা জাদুয়ার কর্ণকুহরে পৌঁছতেই ভয় তড়িঘড়ি করে উঠে নতজানু হয়ে বসে পড়ে। হাচিল জাদুয়াকে উঠতে দেখে নিজের রাগ কমিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গলা খাঁকারি দিয়ে সাব্বিরের বলা কথাগুলো বলার প্রস্তুতি নিয়ে আমতামতা করে বলে, মানে জাদুয়া, তোমাকে ঠিক চাঁদের অভিমান না মানে চাঁদ? জাদুয়া হাচিলের এহেন আজগুবি ভাবে বলা কথার মর্মার্থ বুঝতে না পেরে নতজানু মাথাটা উঠিয়ে হাচিলের পানে তাক করে। হাচিল তখনও সাব্বিরের শিখিয়ে দেওয়া কথাগুলো কি করে বলবে তা চিন্তা করে উসখুস করে ওঠে।
হাঁচিলের এহেন অস্থিরতা দেখে জাদুয়া অবুঝের ন্যায় হাঁচিলের পানে দৃষ্টি তাক করে রাখে। হাঁচিল তৎক্ষণাৎ বলে ওঠে, নট পসিবল, আমার পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয়। বলেই নিজ ভ্রুযুগল কুঁচকে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, দেখো, আমার উপর রাগ হওয়ার কোনো কারণই নেই তোমার, কারণ আমি যা বলেছি তা একদম সত্যি কথা, একটাও মিথ্যা কথা বলিনি, তাই রাগ করার কোনো প্রশ্নই আসে না। তুমি শুধু একটু বেশি বেশি বাদাম খেও, তাহলে সব কিছু সহজেই ওই গোবর না মানে মাথায় ঢুকবে। কথাগুলো বলেই হাঁচিল জাদুয়ার পানে দৃষ্টি তাক করতেই পরিলক্ষিত হয় জাদুয়ার অশ্রুসিক্ত নয়নে হাঁচিলের পানে চেয়ে থাকা নেত্রযুগল। জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে হাঁচিল তড়িৎ গতিতে জাদুয়ার মুখের আদল নিজ দু হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দেখো, কান্না থামাও। এখানে কান্না করার মতো আমি কি বললাম যে তুমি কাঁদছো? হাঁচিল কথাগুলো বলে জাদুয়ার নীরবে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে দিতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় কান্নার দরুন ফুলে ওঠা তার সম্পূর্ণ মুখের আদল। লাল হয়ে থাকা নাক, টমেটোর মতো গাল, ফুলো ফুলো ঠোঁট মেয়েটিকে আরও স্নিগ্ধ করে তুলেছে। কি দারুণ, কি মোহনীয় লাগছে মেয়েটিকে। হাঁচিল মুহূর্তের জন্য বলে যায় সব কিছু। জাদুয়ার কম্পিত অষ্টযুগল নয়ন রেখে ক্রমাগত শুকনো ঢোক গিলে সে, যার দরুন তার পুরুষালী অ্যাডামস অ্যাপেলটি ওঠানামা করছে ক্ষণে ক্ষণে। এক অদ্ভুত মোহে ডুবে যাচ্ছে হাঁচিল। সম্পূর্ণ বশীভূত হয়ে শুকনো ঢোক গিলে হাঁচিল ধীরে ধীরে নিজ গ্রীবাদেশ নুয়ে আকস্মিকভাবে তার দৃঢ় শুকনো অধৈর্যরা ছুঁয়ে দেয় জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে ওষ্ঠযুগলে। মুহূর্তেই কেঁপে ওঠে জাদুয়া। শরীরের শিরায় শিরায় প্রবাহিত হয় হিমশীতল প্রভাঞ্চল। অজানা অনুভূতিরা এসে ঘিরে ধরেছে দুটি মানব হৃদয়কে। এই শিহরণ জাগানো স্পর্শের অনুভূতি যেন দুটি মানব দেহের জন্য সম্পূর্ণ নতুন। ঠাহর করা গেল না তাদের ওষ্ঠ মিলনের ক্ষণ। হাঁচিলের এহেন কর্মে জাদুয়া কোনো কিছু করার বোধ শক্তি হারিয়ে নিশ্চল স্তব্ধ হয়ে নিজ কামিজের দু অংশ চেপে ধরে শক্ত হয়ে ঠায় বসে রয়। অন্যদিকে হাঁচিলের মাঝে অনুভূতিদের আনাগোনা এতটাই বৃদ্ধি পায় যার দরুন নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে জাদুয়ার কটিদের শক্তভাবে নিজ হাতের অন্তরালে নিয়ে অতি নিকট টেনে নিজ অধরের স্পর্শ গভীর করতে মুছড়ে যাওয়া ফুলের ন্যায় জাদুয়া নিশ্চল হয়ে নেতিয়ে পড়ে হাঁচিলের বক্ষ মাঝারে। জাদুয়াকে অচেতন অনুভব হতেই নিজ সম্বিত ফিরে পায় হাঁচিল। জাদুয়ার কটিদের সে এক হাত ও তার মাথায় অন্য হাত দ্বারা নিজ বক্ষের সহিত চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। মুহূর্তে জাদুয়ার অচেতন অবস্থায় হাঁচিলের অন্তরে গভীর আশঙ্কার জন্ম নেয়। নিজ রক্ত প্রবাহের প্রতিটি স্পন্দনে যেন সে এক অমুখ টান অনুভব করছে, যা তাকে জাদুয়ার স্থির নীরবতার দিকে টেনে নিয়ে যায় ক্ষণে ক্ষণে। নিজের কোমল অনুভূতি দিয়ে জাদুয়ার মুখের অনুজ্জ্বল রূপকে দেখে হাঁচিলের মনে হয় যেন সে পূর্ণিমার রাতে এক অভিশপ্ত নিষ্কলঙ্ক চাঁদের আলোক বর্ষে মগ্ন হয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে হাঁচিল মোহগ্রস্তের ন্যায় বলে ওঠে, তোমার এই রূপ চাঁদকেও হার মানায়। চাঁদের চেয়েও তুমি মায়াবী, রূপে ঢাকা যেন এক স্বপ্নাবেশী। চাঁদের চেয়েও তুমি মধুর, কথায় ঝরে স্নিগ্ধতার সুর। চাঁদের আলো আসে চলে যায় ধীরে, পরন্ত তুমি রবে হৃদয়ের মণিকোঠায়, গোপনে নীরবে নীরে। বলো, ন কি তুমি চাঁদের চেয়ে সুন্দর? তোমার রূপে হার মানে জ্যোৎস্নার মায়াবী আনন্দর। বাক্যগুলো শেষ করে জাদুয়ার অচঞ্চল অবয়বে প্রতি নির্মমে চেয়ে থাকে হাঁচিল। জাদুয়ার কোমল মুখভবের উপর জানলায় ভেদ করে এক সূক্ষ্ম আলোর রেখা পড়তেই হাঁচিল নিজের অস্থির হৃৎপিণ্ডকে সামলানোর চেষ্টা নিজেকে আরও সংযত করে। বক্ষস্থল থেকে এক গভীর নিঃশ্বাস তুলে সে জাদুয়ার ভেজা ওষ্ঠযুগলের দিকে তাকায়, যা তাকে বারবার অনিয়ন্ত্রিত হতে বাধ্য করছে। ওষ্ঠ হতে নিজ চোখ সরিয়ে হাঁচিল নিঃশব্দে ধীরে সুস্থে জাদুয়াকে নিজের প্রশান্ত হাতে শুইয়ে দেয় নরম বিছানায়। ফের হাঁচিল কাতর হয়ে জাদুয়ার মাথার পাশে বসে আলতোভাবে জাদুয়ার কপালের সহিত নিজের কপাল ঠেকিয়ে রাখে কিছু মুহূর্ত। মনে হয় যেন সেই নিস্তরঙ্গ মুহূর্তেই সে জাদুয়ার অস্তিত্বকে অনুভব করতে পারছে, নিজের সমস্ত প্রেম আর গভীরতার সখ্যতার সাথে। একই অনুভূতির প্রবাহ যেন তার পরস্পরের হৃদয়ের গভীরে ডুবে গেছে। কোনো কথার প্রয়োজন নেই, কেবল নিঃশব্দে আবেগমাথিত নৈশব্দের প্রতিটা হৃদস্পন্দনই তাদের মিলিত করছে।
নিজেকে সামলে হাঁচিল জাদুয়ার নিস্তরঙ্গ মুখবয়বে আলতো হাত দিয়ে ছুঁয়ে দেয়, যেন নিজের অসীম দায়িত্বপরায়ণতায় সে এই অবাধ নারীটির জন্য সবটুকু স্নেহ উচার করে দিতে প্রস্তুত। গভীর অনামসী কাটিয়ে ধরণীতে হাতছানি দেয় উজ্জ্বল দীপ্তিময় দিবাকর। এই দিবাকর জানান দেয় নিজ অলসতা কাটিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পারে। জাদুয়া আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই নিজেকে আবিষ্কার করে কারোর শক্ত বাহুডোরে। নিজেকে ধাতস্থ করে সেই ব্যক্তির পানে নজর দিতে চোখে পরিস্ফুটিত হয় হাঁচিলের ঘুমন্ত মুখায়ব। মুহূর্তেই মনে পড়ে যায় রাতের সম্পূর্ণ ঘটনা। লজ্জায় আবিষ্ট হয়ে সম্পূর্ণ মুখশ্রীতে ছড়িয়ে পড়ে রক্তিমাভা। জাদুয়া নড়াচলা ভুলে জড়বস্তুর ন্যায় পড়ে রয় হাসিলের বাহুডোরের মাঝে। তখনই আকস্মিক হাসিল নিজ ভারী কণ্ঠে বলে ওঠে, আপনার ঘুম ভাঙলে এবার আমায় উঠতে দিন। সারা রাত তো কোলবালিশের ন্যায় জাপটে ধরেছিলেন, ঘুমোতে দেননি, এখন না হয় ছাড়ুন। হাঁচিলের এহেন বাণী জাদুয়ার কর্ণকুহরে পৌঁছতেই ছিটকে দূরে সরে গিয়ে ভ্রুকুচকে মনে মনে বলে ওঠে, আমি সারা রাত ওনাকে জড়িয়ে শুয়েছিলাম, ঘুমোতে দেইনি? অসম্ভব। একটু আগে তো উনি জড়িয়েছিলেন, তবে এখন কেন বলছে আমি ছিলাম? জাদুয়ার ভ্রুকুচকানোর চিন্তার মাঝেই হাঁচিল নিজ অধরে বাঁকা হাসি ফুটিয়ে জাদুয়ার কর্ণের সম্মুখে নিজ ওষ্ঠ এনে হিসিয়ে বলে ওঠে, নেহাত আমি একজন ধৈর্যশীল পুরুষ, তাই গতরাতে ওভাবে জড়িয়ে থেকেও বেঁচে গেছেন, কিন্তু নেক্সট টাইম যে বেঁচে যাবেন তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না, সো বি কেয়ারফুল। আমি অনিয়ন্ত্রিত হলে সামলাতে যে বড় কষ্ট হয়ে যাবে আপনার ভাবনার জগতের শেহজাদি। বলেই হাসিল উঠে চলে যায় ওয়াশরুমে। হাঁচিলের বলা কথায় জাদুয়া স্তব্ধ হয়ে দৃষ্টি তাক করে থাকে হাঁচিলের পদচারণের পানে। বুঝতে কি পারল সে হাঁচিলের বলা কথার মর্মার্থ? কে জানে। তবে হঠাৎই জাদুয়ার সর্বাঙ্গ জুড়ে বয়ে যায় শীতল হাওয়া, যা কাঁপুনির সৃষ্টি করে তার দেহে। ইদানিং জাদুয়ার কেন জানি তার দায়িত্বগুলো পালন করতে বেশ লজ্জা অনুভূত হয়। দোয়া পড়ে ফুঁক দেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু হাঁচিলের ললাটে নিজের অধরে চুম্বন তাকাতে গেলে আজকাল কেমন অসহনীয় ধরফর অনুভব হয় তার পক্ষে। ওষ্ঠজোড়া ললার ছোঁয়াতেই কম্পিত হয়ে যায় তার সর্বাঙ্গ। সে চাইলেও নিজেকে এই কম্পন হতে বিরত রাখতে সক্ষম হয় না। আর আজ তো জাদুয়ার মৃতপ্রায় অবস্থা। গতকালের ঘটনার পর সে হাঁচিলের পানে তাকাতেই পারছে না, অথচ এই বেহায়া পুরুষকে দেখো, এমনভাবে আছে যেন কালকের করা তার কোনো ঘটনাই মনে নেই। অথচ জাদুয়া সে চাইলেও ভুলতে পারছে না গতকালের ঘটনাগুলো। যতবার তার দৃষ্টি পড়ছে হাঁচিলের ওষ্ঠের মাঝে, ততবার কম্পন অনুভূত হয়েছে নিজ পক্ষে। তাই তো দোয়া পড়ে ফুঁক দিয়ে কোনো প্রকার হেলদোল ছাড়াই ললাটি চুমু না দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভাবছে সে গত রাতের কথা। জাদুয়ার ভাবনার মাঝেই হাঁচিল তাকে ধমক দিয়ে বলে, নিজের কাজ সম্পন্ন না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? লুক, আর একটু যদি লেট করাও আমাকে, তবে বিশ্বাস করো তোমার ওই লাল ওষ্ঠজোড়া আমি কেটে রেখে দিব, তখন তোমার আর কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে না। হাঁচিলের এহেন রাগান্বিত বাণী জাদুয়ার কর্ণে ধাক্কা খেতেই মনে পড়ে যায় গত রাতে তাকে বলা কটূক্তিগুলো। মুহূর্তেই সকল লজ্জা গায়েব হয়ে ডানা ঝাপটে বেড়ায় অভিমানগুলো। তৎক্ষণাৎ জাদুয়া হাঁচিলের ললাটে নিজ অধরে চুম্বন এঁকে দিয়ে হনহনিয়ে নেমে যায় বিছানা হতে। মুখ ভার করে দাঁড়িয়ে থাকে নিজের দ্বিতীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে। হাঁচিল জাদুয়ার এহেন হালাত দেখে অধরে হাসির রেখা ফুটিয়ে পদযুগল ফেলে নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে হলরুম পেরিয়ে বের হওয়ার সময় পেছন থেকে ডাক পড়েন সুলতানা খানে। তিনি হাঁচিলকে উদ্দেশ্য করে বলেন, হাসিল, আজ সকলের সাথে ব্রেকফাস্ট করে যা, বাড়িতে নতুন মেহমানের আগমন ঘটেছে। আয়, সকলের সাথে পরিচয় করিয়ে দেই তোকে। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাঁচিল বলে, আমি জানি কারা এসেছে, সো পরিচয় হওয়ার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। বলে হাঁচিল পদযুগল বাড়াতেই জারামণি এসে হাজির হয় হাঁচিলের সম্মুখে। সে মূলত সিঁড়ি থেকে নামা হতে এতক্ষণ অবধি এক ধ্যানে তাকিয়েছিল হাঁচিলের পানে। তার চাহনিতে যে কেউ বুঝতে পারবে হাঁচিলের প্রতি তার মুগ্ধতা। নিজের ঘোর লাগা দৃষ্টিতে হাঁচিলের পানে চেয়ে হাত বাড়িয়ে বলে ওঠে, হাই হ্যান্ডসাম, দিস ইজ জারা। জারাকে উদ্দেশ্য করে হাঁচিল নিজের তেতো মুখটা খোলার পূর্বেই জাদুয়া জারার হাত হতে নিজ হাত দ্বারা নামিয়ে দিয়ে বলে ওঠে, সরি আপু, উনি কোনো মেয়েদের সাথে হাত মেলায় না। বলেই জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, ওনার লেট হয়ে যাচ্ছে, তাই ব্রেকফাস্ট করবে না।
নিজ বাক্য শেষ করে এই প্রথমবারের ন্যায় জাদুয়া হাঁচিলের হাত নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি চলুন, আপনার আজকে দেরি হয়ে যাচ্ছে। বলি হাঁচিলের হাত টেনে নিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। তাদের যাওয়ার পানে তাকিয়ে যারা নিজ হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, তোমায় আমার হতেই হবে মিস্টার হ্যাসেল। এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ ফিল করছি এত। সো তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। আর এই যারা একবার যদি নিজের মনে কোনো লক্ষ্য স্থির করে নেয় তবে তা পূরণের আর অবধি শান্তি পায় না। সুতরাং আমার লক্ষ্য এখন থেকে তোমাকে হাসিল করা। হাঁচিল হঠাৎ জাদুয়ার এহেন পরিবর্তনের প্রচণ্ড অবাক হয়ে চেয়ে রয় তার পানে। কেমন প্রশান্তি অনুভব হচ্ছে তার বক্ষ মাঝারে। তাহলে মেয়েটা কি নিজ মনে ঈর্ষা অনুভব করছে আমায় নিয়ে? তবে সে কি দুর্বল হচ্ছে আমার প্রতি? হ্যাঁ মিসেস তাসওয়ার আবরার হাঁচিল, তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ। তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার মুখশ্রীতে লেপ্টে থাকা অভিমানরা গায়েব হয়ে সেখানে ফুটে উঠেছে কারোর প্রতি ঈর্ষার প্রতিচ্ছবি। হাঁচিল নিজ মনে এরূপ কথা আউড়িয়ে নিজ অধরে প্রশান্তির হাসি ফুটিয়ে তার শক্ত হাতটি ধরে থাকা জাদুয়ার কোমল হাতের পানে দৃষ্টি তাক করে নিজেও আগলিয়ে নেয় তার কোমলবতীর কোমল হাতটি। ফের মনে মনে বলে ওঠে, ওই কোমল হাতের অধিকারিণী কোমলবতী শুধু আমার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।